সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বায়োলজি জেনেটিক্স লেকচার নাম্বার 5 এ হাজির হয়েছি। সবাই ক্লাসে যোগ দিয়ে দাও। তোমাদের যারা বন্ধু বান্ধবরা আছে এই কোর্স করতেছে তাদেরকে তোমরা মেনশন করে দাও। আজকে আমরা লেকচার নাম্বার 5 পড়বো এবং অনেক কিছু পড়বো। সো তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হও। আমরা আজকে লেকচার নাম্বার 5 পড়বো এবং আমাকে একটু বলো যে তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। যদি তোমাদের ক্লিয়ার থাকে সব কিছু ভয়েস এবং আওয়াজ, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়বো এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো পড়ে ফেলবো। মনে রাখবা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সৃজনশীলের জন্য কিন্তু আসে। সো তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে আমার কথা শুনতে পারতেছো কিনা এবং আমার লাইভটা ঠিক আছে কিনা, এটা একটু বলো। তোমরা আমাকে একটু বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে বলো। ওকে, দেখো, এই যে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র এবং যে স্বাধীনভাবে মিলনের সূত্র, বা এটা আরেক নাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র। আমি প্রত্যেকটা বলবো কেন এগুলো এরকম নাম, কেন এটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র বলে, কেন এটাকে আবার ডাইহাইব্রিড ক্রস সূত্র বলে। এই সূত্রটা আমি এখানে লিখছি এবং এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে, কারণ এটা না বুঝলে তোমরা মেন্ডেলের যে ব্যতিক্রমগুলো আছে দ্বিতীয় সূত্রের সেগুলো তোমরা বুঝবা না। সো এটা বুঝো, তাহলে ওগুলো বুঝতে পারবা। যাই হোক, কি বলছো দেখো, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরের সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেটা আমরা ইতিমধ্যে আগেই জেনে আসছি যে প্রথম বংশধরের সবসময় প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায়। কিন্তু গ্যামিট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে।
এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এই কথাগুলো এখন আমরা বুঝতে হবে। তোমরা জানো মেন্ডেলের প্রথম সূত্রে আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলাম। খেয়াল করবে এখানে কি লিখছি দেখো, দুই বা ততোধিক জোড়া, দুই বা ততোধিক জোড়া। কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র আমরা এক জোড়া নিয়ে কাজ করছিলাম, আর এখানে কাজ করব দুই জোড়া বা দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করব এবং ওদের মধ্যে ক্রস ঘটাবো। যেমন মেন্ডেল যেটা নিয়ে করছিল সেটা আমি বলি। মেন্ডেল কি করছে একটু দেখো, মেন্ডেল কি করছে, একটা কি নিছিল মটরশুটির গোল গোল বীজ নিছিল এবং হলুদ কালারের বীজ নিছিল। খেয়াল করো মেন্ডেল কি করছে, একটা গোল বৈশিষ্ট্য হচ্ছে সেটা গোল এবং এটা বীজটার কালার হচ্ছে কি হলুদ নিছিল। আরেকটা নিছিল গোল না, গোলের বিপরীত হচ্ছে কুঞ্চিত। কুঞ্চিত মানে হচ্ছে গোল না, অ্যাব্রো থ্যাব্রো আর কি। কুঞ্চিত মানে কি অ্যাব্রো থ্যাব্রো। আর হলুদের বিপরীতে নিছে সবুজ। তার মানে মেন্ডেল যে মটরশুটি গাছ নিয়ে গবেষণা করছিল তার মধ্যে এক ধরনের মটরশুটি গাছের গোল এবং হলুদ কালারের বীজ নিছিল, আরেক ধরনের মটরশুটি গাছের কুঞ্চিত ও সবুজ কালারের বীজ নিছিল। তুমি দেখো গোলের বিপরীত হচ্ছে কুঞ্চিত, হলুদের বিপরীত হচ্ছে সবুজ। খেয়াল করো এখানে কয়টা, একটা দুইটা এক জোড়া, একটা দুইটা এক জোড়া। তাহলে আমাকে বলো এখানে আমরা কয় জোড়া ইউজ করছি, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে এক জোড়া প্লাস এক জোড়া ইকুয়াল টু 2 জোড়া। সো দেখো দুই জোড়া, দেখছো দুই বা ততোধিক মানে দুই জোড়া। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দেখো বিপরীত বৈশিষ্ট্য কিনা, গোলের বিপরীত কুঞ্চিত, হলুদের বিপরীত সবুজ। তাহলে দুই বা ততোধিক জোড়া, এখানে আমি দুই জোড়া নিছি, বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যগুলাই প্রকাশ পায়। তোমরা জানো প্রকট বৈশিষ্ট্য কি। সো গোল এবং হলুদের মধ্যে ক্রস করালে, গোল হলুদ ও কুঞ্চিত সবুজের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে প্রথম বংশধর F1 বংশধরে সবসময় গোল ও হলুদ পাওয়া যায়। প্রথম বংশধরে সবসময় কি পাওয়া যায়, গোল ও হলুদ পাওয়া যায়। তার মানে প্রথম বংশধরকে আমরা কি বলি, F1 জনু। তাহলে F1 জনুতে সবগুলা হয় গোল ও হলুদ, কুঞ্চিত ও সবুজ। কখনো তুমি প্রথম বংশধরে পাবা না, দ্বিতীয় বংশধরে পাইতে পারো, বাট প্রথম বংশধরে তুমি কখনো কুঞ্চিত ও সবুজ পাবা না, বিকজ প্রথম বংশধরে সবগুলো গোল আর হলুদ হবে। তার মানে আমরা বলতেই পারি গোল আর হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর কুঞ্চিত ও সবুজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেহেতু গোল আর হলুদই প্রকাশ পাচ্ছে সবগুলা, তাই এটাই প্রকট আর এই দুইটা প্রচ্ছন্ন। এটা বুঝাই যাচ্ছে, এটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা এগুলা প্রকট কারণ এগুলাই প্রকাশ পাইছে, এগুলা প্রচ্ছন্ন কারণ এগুলা প্রকাশ পাই নাই। এটাই এতটুক লাইন ভাইয়া বুঝাই দিলাম, এতটুক পর্যন্ত ভাইয়া লাইনটা বুঝাই দিলাম। কিন্তু তারপরে আসছে কিন্তু গ্যামিট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। এই লাইনটা বুঝতে হলে ভাইয়াকে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিতে হবে। মানে যেহেতু প্রথম বংশধরে সবগুলো গোল আর হলুদ হয়েছে, তাহলে আমরা বলে ফেলতে পারি গোলের জন্য যে জিনটা দায়ী এটা প্রকট, হলুদের জন্য যে জিনটা দায়ী এটা প্রকট, কুঞ্চিতের জন্য যে জিনটা দায়ী সেটা প্রচ্ছন্ন, সবুজের জন্য যে জিনটা দায়ী সেটাও প্রচ্ছন্ন। বিকজ কারণ এটাই প্রকাশ পায়, তাই এটাই প্রকট। তার মানে আমরা কি করব, গোলকে ইংরেজিতে কি বলে রাউন্ড, রাউন্ডকে যদি এটা প্রকট হয় তাহলে আমরা কি বলবো, প্রকট কি বলবো, বড় হাতের আর রাউন্ড, কারণ প্রকট সবসময় বড় হাতের হয়। হলুদ যেহেতু প্রকট, হলুদ যেহেতু প্রকট, তাহলে হলুদকে আমরা কি দিয়ে দেখাবো, হলুদকে আমরা কি, গোলকে আমরা কি দিয়ে দেখাবো, আর হলুদকে কি দিয়ে দেবো, বড় হাতের ওয়াই, ইয়েলো। যেহেতু এটা প্রচ্ছন্ন, প্রচ্ছন্নকে আমরা কি দিয়ে দেখাই, ছোট হাতের দিয়ে। তাহলে এটা যদি বড় হাতের আর হয়, প্রচ্ছন্নটা হবে ছোট হাতের আর। তাহলে কুঞ্চিতর জন্য ছোট হাতের আর, আর এটা যদি বড় হাতের ওয়াই হয় হলুদটা, তাহলে এটা হবে ছোট হাতের ওয়াই। তার মানে আমরা সবসময় প্রকটটাকে বড় হাতের ক্যাপিটাল দিয়ে ইউজ করি, যেমন রাউন্ডের আর, আর প্রচ্ছন্নটাকে ছোট হাতেরটা ইউজ করি, তাহলে স্মল আর। যেমন বড় প্রকটটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল দিয়ে মানে ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করি, মানে দেখো ইয়েলোর ওয়াই বড় হাতের ওয়াই, আর এটাকে আমরা ছোট হাতের ওয়াই। তাই এটা আমরা কি করি, ধরে নিই তাহলে প্রকট কোনটা গোল এবং প্রকট কোনটা ওয়াই। এখন একটা বৈশিষ্ট্যের জন্য তো দুইটা জিন দায়ী, তাহলে আমার যদি এটা জিনোটাইপ হয়,
এখানে যদি আমি জিনোটাইপ ইউজ করি, এই গোলের জন্য আমার দুইটা জিন লাগবে না সেম, তাহলে দোনোটাই বড় হাতের আর। এই হলুদের জন্য দুইটা জিন লাগবে না, তাহলে দোনোটা বড় হাতের ওয়াই। একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, তাহলে গোলের জন্য দুইটা জিন, হলুদের জন্য দুইটা জিন, কুঞ্চিতর জন্য দুইটা জিন, সবুজের জন্য দুইটা জিন। দেখো এটাই হচ্ছে জিনোটাইপ, একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন, আরেকটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন, তাই 4টা জিন আসছে এখানে। সো এখন কথা হচ্ছে মেন্ডেল সবসময় প্যারেন্ট, যেহেতু এটা P1 মানে প্যারেন্টকে সবসময় বিশুদ্ধ নিত। তাহলে দেখো এগুলো বিশুদ্ধ আছে, দেখো মানে হোমোজাইগাস, দেখো সেম হোমোজাইগাস, সেম। তার মানে মনে রাখবে এগুলো হচ্ছে কি মেন্ডেল তো সবসময় বিশুদ্ধ নিত, তাই এটাও বিশুদ্ধ মানে হোমোজাইগাস আর কি, এটাও বিশুদ্ধ। এবং মনে রাখবা এটা যদি পুরুষ হয় এটা হবে মহিলা মটরশুঁটি। এখন এদের মধ্যে ক্রস করাবো, ভালো কথা। তো ক্রস করানোর আগে এদের একটা মিওসিস হবে, মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হবে। এখন আসবে দেখো এই কথাগুলো আসবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে, এই কথাটাকে আমি একটু বুঝাচ্ছি। মানে এখানে এখন কি তৈরি হবে, গ্যামেট। কারণ তোমরা জানো গ্যামেট তৈরি না হলে নিষেক হবে কেমনে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতে হবে। তো এটা যেহেতু ছেলে, এখান থেকে শুক্রাণু আসবে, এটা যেহেতু মেয়ে, এখান থেকে ডিম্বাণু আসবে, মানে মেয়ে উদ্ভিদ, এটা ছেলে উদ্ভিদ। তো এখন এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করতে চাই, মনে রাখবা এখানে কিন্তু 2 জোড়া জিন। তো 2 জোড়া জিন যে জোড়াগুলা আছে, প্রথমে এই জোড়া, যেমন এই আর একটা জোড়া, এই ওয়াই একটা জোড়া, এই জোড়াগুলা ভাঙতে হবে। তাই বলছে দেখো গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা জোড়া ভেঙে, তার মানে এই যে আরটা, এই আর এর মধ্যে যে জোড়াটা, এই জোড়াটা ভাঙতে হবে। এই ওয়াই এর মধ্যে যে জোড়াটা, এই জোড়াটা ভাঙতে হবে। তাহলে আপাতত আমি এই জোড়াটা ভেঙে দিছি মনে করো, মানে ধরো এ আর কে আমি আলাদা করে ফেলছি, এ ওয়াই কে আমি আলাদা করে ফেলছি, জোড়া ভাঙছে। এবং জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। তার মানে এগুলা পরস্পর থেকে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। কিভাবে? যেমন দেখো এটা, এই জিনিসটা বলতে বোঝাচ্ছে যে তুমি স্বাধীনভাবে বিন্যস্ত, মানে হচ্ছে তুমি অঙ্কে বিন্যাসের অঙ্ক করছো না, ওই যে তোমরা পড়ছো না যে ম্যাথমেটিক্স এই শব্দটাকে, বা আমি যদি এখন বলি বায়োলজি এই শব্দটাকে কতভাবে সাজানো যায়, তোমরা করছো না? বায়োলজি এই শব্দটাকে কতভাবে সাজানো যায় তোমরা করছো না? যেমন তোমরা বলতে পারো ভাইয়া BI দিয়ে আমি একবার সাজাতে পারি, BIO দিয়ে একবার সাজাতে পারি, BIL দিয়ে একবার সাজাতে পারি। এরকম বায়োলজি এই শব্দটাকে অনেকভাবে তুমি সাজাতে পারো না? এইটাই হচ্ছে স্বাধীনভাবে বিন্যস্ত হওয়া। এখন দেখো এই শব্দটাকে, এই 4টা ওয়ার্ডকে, বর্ণকে তোমরা সাজাবা, দেখো তো কিভাবে সাজানো যায়। আমি কি করতে পারি, একবার আর এর সাথে ওয়াই নিতে পারি, এই আর এর সাথে ওয়াই নিছি, খেয়াল করো, এই আর এর সাথে ওয়াই নিছি, আর এই আর এর সাথে ওয়াই নিছি। এখন অনেকে বলতে পারে ভাইয়া তাহলে আপনি এবার এটাও করতে পারেন, আর এর সাথে ওয়াই নিছেন, তাহলে ওয়াই এর সাথে আর নেন, কারণ আপনি আর এর সাথে ওয়াই নিছেন, তো ওয়াই এর সাথে আর নেন। দেখো আর এর সাথে ওয়াই হোক, ওয়াই এর সাথে আর হোক, দুটোটা একই কথা। তো আর ওয়াই হোক, ওয়াই আর হোক, দুটোটা কি কথা, একই কথা। তাই এখানে এরকম ছাড়া আর কোনোভাবে সাজানো যাবে না। অনেকে বলবে যে ভাইয়া তিনটা নিয়ে সাজান, মানে এরকম আর কি, যে এখানে আর আর ওয়াই, আর আর ওয়াই, এভাবে। আসলে এভাবে পসিবল না, আসলে এভাবে সাজানোটা কি করে না, পসিবল না। কারণ তোমাকে গ্যামেট দেখতে হবে, যে গ্যামেট নর্মালি এখানে 4টা বা 2টা তৈরি হয়, এবং প্রতি জোড়া থেকে একটা আসে। মনে রাখবা এটা অঙ্ক হলেও এখানে আমি যখন বিন্যাসের কথা তোমাকে বলছি, মানে সাজানোর কথা যখন বলছি, অনেকে এটাই ভাববে যে ভাইয়া আর আর ওয়াই কেন নিচ্ছি না, এরকম তো একবার নেওয়া যায়, অথবা আরেকবার তো এভাবেও নেওয়া যায়, স্যারোটা একসাথেও নেওয়া যায়। কারণ বিন্যাস যখন বলে ফেলছি, তোমরা তো স্বাভাবিক বিন্যাস কিন্তু 3টা নিয়েও করো, যতভাবে সাজানো যায়। এখন এখানে আমি এটা করতে পারবো না কেন, কারণ তোমাদের বেসিকটা এখানে রাখতে হবে, যে আমরা তো জানি প্রতি জোড়া থেকে একটা আসে। তার মানে এই জোড়া থেকে যদি আর আসে, তাহলে এই জোড়া থেকে ওয়াই আসতে হবে, এই জোড়া থেকে যদি আর আসে, এই জোড়া থেকে ওয়াই আসতে হবে। তার মানে এখানে 2 জোড়া,
তো 2 জোড়া থেকে যদি প্রত্যেকটা গ্যামেটে প্রবেশ করতে চাই তাহলে একটা একটা করে দিতে পারো, মানে সর্বোচ্চ তুমি 2টা দিতে পারবা, 3টা দিতে পারবা না। তার মানে এখানে চাইলেও তুমি আরেকটা আর আনতে পারো না, এখানে চাইলে তুমি আরেকটা ওয়াই আনতে পারো না, কারণ 2 জোড়া থেকে 2টা সর্বোচ্চ 2টা ক্রোমোজোম কোথায় যাবে, গ্যামিটে, একটা গ্যামিটে প্রবেশ করবে। হ্যাঁ, 2 জোড়া থেকে তোমার 2টা, ঠিক আছে, যেমন এখান থেকে একটা, এখান থেকে একটা, তাই তুমি চাইলে 3টা করে দিতে পারো না। তার মানে এখন আমি এটা যে সাজাইছি, স্বাধীনভাবে যে বিন্যস্ত করছি, এই যে গ্যামেটটা যে তৈরি করছি, এই যে এখানে একটা শুক্রাণু তৈরি করছি, এখানে আরেকটা শুক্রাণু তৈরি করছি, ঠিক সেম ভাবে এখানে আসো, সেম জিনিস, আর ওয়াই আর ওয়াই আর ওয়াই। কেন আমি 2টা করে নিছি, কারণ 2 জোড়া থেকে একটা গ্যামেটে 2টা আসতে পারবে, 2 জোড়া, প্রতি জোড়া থেকে একটা হইলে 2 জোড়া থেকে কয়টা, 2টা। এই জোড়া থেকে একটা আসছে, তাহলে এই জোড়া থেকে কয়টা আসবে, একটা আসবে। এই জোড়া থেকে একটা আসছে, তাহলে এই জোড়া থেকে কয়টা আসবে, একটা আসবে। তাহলে একটা যতগুলা জোড়া হবে গ্যামিটে ততটা প্রবেশ করতে পারবে। 1 জোড়া হলে একটা প্রবেশ করতে পারবে, 2 জোড়া হলে 2টা প্রবেশ করতে পারবে, 3 জোড়া হলে 3টা প্রবেশ করতে হবে। যেমন দেখো এই গ্যামিটটাতে, এই ডিম্বাণুটাতে কয়টা প্রবেশ করছে, 2টা। কেন? কারণ 2 জোড়া, এই জন্য। এই গ্যামিটে ডিম্বাণুতে কয়টা প্রবেশ করছে, 2টা। কেন? কারণ 2 জোড়া, এই জন্য। যদি 3 জোড়া হইতো তখন তুমি 3টা প্রবেশ করে। কথা হচ্ছে এইটা, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। আর ক্রোমোজোম এভাবেই থাকবে। ওকে, এটাই হচ্ছে কথা, সিম্পল জিনিস। আমি একটু তোমাদেরকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে, দেখো এটা একটা ভিন্ন গ্যামিট, এটা একটা ভিন্ন গ্যামিট। দেখো এই আরটা যদি এই গ্যামিটে প্রবেশ করে, এই আরটা কিন্তু আর এখানে প্রবেশ করে নাই, এই আরটা এখানে প্রবেশ করছে, খেয়াল করছো? এই ওয়াইটা যদি এখানে প্রবেশ করে, এই ওয়াইটা কিন্তু এখানে প্রবেশ করে নাই, এই ওয়াইটা এখানে প্রবেশ করছে। তাই তুমি আমাকে বলো, এই জোড়া থেকে ভিন্ন ভিন্ন গ্যামিটে গিয়ে প্রবেশ করছে না? নাকি আমি দোনোটা আর এখানে দিয়ে দিছি, নাকি দোনোটা ওয়াই আমি এখানে দিয়ে দিছি? আমি দোনোটা ওয়াই এখানেও দিই নাই, আমি দোনোটা আর এখানেও দিই নাই। আমি এমন ভাবে দিছি যাতে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। এই আরটা যদি এই গ্যামিটে প্রবেশ করে, এই আরটা আমি এই গ্যামিটে দিতে পারবো না, এই আরটা দিতে হবে এই গ্যামিটে। এটাই হচ্ছে কথা, যে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এখন তোমরা আমাকে কমেন্টে বলো, তোমরা এই জিনিসটা, এই গ্যামিট তৈরি করাটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাচ্ছি। তোমরা বলো এতটুকু বুঝতে পারছো কিনা, কমেন্টে বলো এতটুকু বুঝতে পারছো কিনা। আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ওকে, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো। হ্যাঁ, বুঝেছি। ওকে, দেখো কথাগুলো তোমাকে বুঝতে হবে। মুখস্থ তো তুমি করবা, ঠিক আছে, মুখস্থ তো করবা, ঠিক আছে, বাট বুঝে বুঝে করো। এখানে কথাগুলো বলো, বৈশিষ্ট্যগুলো জোড়া ভাঙছে, দেখো এই জোড়াগুলো ভাঙছে। আর যদি জোড়া না ভাঙতো, তোমার কি মনে হয় কখনো ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করতে পারতো? তোমার যদি জোড়া না ভাঙে, তুমি কখনো ভিন্ন ভিন্ন জায়গায় নিতে পারবা? জোড়া যদি না ভাঙো তাহলে তুমি কখনো ভিন্ন ভিন্ন জায়গায় নিতে পারবা না। তার মানে এগুলা জোড়া ভাঙবে, এবং জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হবে। যেমন দেখো আর এর সাথে না দিয়ে কার সাথে থাকছে, ওয়াই এর সাথে। এই আরটা আর এর সাথে না দিয়ে কার সাথে থাকছে, ওয়াই এর সাথে। যতগুলা জোড়া ততগুলা গ্যামিটে ততটা ক্রোমোজোম দিতে হবে। যেহেতু এখানে 2 জোড়া, তাই 2টা দিছি, একটা গ্যামিটে 2টা দিছি। আর দেখো ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করছে, মানে এই আরটা যদি এই গ্যামিটে প্রবেশ করে, এই আরটা কিন্তু এই গ্যামিটে দিবা না, এই আরটাকে এই গ্যামিটে দিতে হবে, তাহলে ভিন্ন গ্যামিটে দিতে হবে। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। এখন এদের মধ্যে যখন ক্রস করাবে, শুক্রাণু গ্যামেটের সাথে, এই শুক্রাণুর সাথে ডিম্বাণু যখন ক্রস করাবা, তাহলে বলতো এই যে F1 বংশধর, এই যে F1 জনু, F1 জনু সবগুলো কিরকম হবে দেখো। তুমি একটাই করো, বা সবগুলো তো সেম। দেখো এই আর ওয়াই এর সাথে যদি এই আর ওয়াই মিলাও, তাহলে এই বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, সবগুলো দেখবে এরকম হবে, সবগুলো এরকম এরকম হবে। যেহেতু বড় হাতের আর আছে, মানে বড় হাতের আর মানে কি, গোল। তার মানে এ কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। যেহেতু বড় হাতের ওয়াই আছে, বড় হাতের ওয়াই মানে কি, হলুদ। তার মানে এ কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। তাই অ্যাকচুয়ালি সবগুলা কি হয়ে যাবে, গোল আর হলুদ। তাই সবগুলা কি হয়ে যাবে, গোল হলুদ। সবগুলা সংকর। কেন বুঝতেছো? কারণ হ্যাটের জায়গা, দেখো বড় হাতের আর, ছোট হাতের, বড় হাতের ওয়াই, ছোট হাতের, এটা হ্যাটের জায়গা না, মানে সংকর না। এবং সবগুলো গোল হলুদ কেন হয়েছে বলো তো? কারণ গোল তখনই হবে যদি প্রকট জিন থাকে। দেখো প্রকট জিন আছে তাই গোল। দেখো এখানে প্রকট জিন ওয়াই আছে তাই হলুদ।
দেখো প্রচ্ছন্ন কুঞ্চিত আর সবুজ কি হয় নাই, প্রকাশ পায় নাই। তাহলে এটা বুঝছো সবগুলো প্রকট বৈশিষ্ট্য কেন প্রকাশ পায়, এটাই হচ্ছে কথা। এইবার এটাকে ডাইহাইব্রিড ক্রস সূত্র কেন বলে? তোমাদেরকে আমি পড়েছিলাম ডাই মানে দুই, হাইব্রিড মানে ক্রস। দেখো যখন আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করাবো তখন তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। দেখো এটা এক জোড়া, এটা এক জোড়া, তাহলে কয় জোড়া? দুই জোড়ার মধ্যে ক্রস করেছি বিধায় এটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র কেন বলে? কারণ দেখো এখানে এই যে গ্যামেট, এই যে ক্রোমোজোম গুলা স্বাধীনভাবেই তো মিলছে। আমি তো ইচ্ছা মতোই সাজাইছি এটাকে, নিয়মের মধ্যে থেকে ইচ্ছা মতোই তো সাজাইছি, আর এর সাথে ওয়াই দিছি, আর এর সাথে ওয়াই দিছি, তাহলে স্বাধীনভাবে তো মিলেছি। এটাই হচ্ছে কথা, যে জন্য এটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র বলে। এখন এটা হচ্ছে F1 জনু। F1 জনুগুলো সংকর মানে সবগুলা গোল হলুদ। এখন এদের মধ্যে ক্রস করায় একটা রেশিও আনতে হবে, যেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। তাহলে মানে এখন F1 জনুতে যে বাচ্চাগুলো পাইছি, এবার এই বাচ্চাগুলোর মধ্যে একটা ছেলে নিব, তখন এটা হয়ে যাবে P2 মানে দ্বিতীয় জেনারেশন। একটা ছেলে নিব, তাহলে এটা আর বিশুদ্ধ হবে না, এটা হবে শঙ্কর গোল হলুদ। এটাও হবে শঙ্কর কি গোল হলুদ, শঙ্কর কি গোল হলুদ। ঠিক আছে, তার মানে এবার দেখো এই জিনোটাইপ গুলো এখন কিরকম হবে। যেহেতু শঙ্কর তাই এটা হবে বড় হাতের আর ছোট হাতের ওয়াই, এটা হবে বড় হাতের ওয়াই ওয়াই, এটাও শঙ্কর তাই এটা হবে বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ওয়াই। এবার এখানে গ্যামেট তৈরিটা একটু দেখো, এটা পারবে না অনেকে। এখানে তুমি কিভাবে গ্যামেট তৈরি করতে পারো, আমরা এখানে স্বাধীনভাবে মিলাবো, দেখি কিভাবে মিলানো যায়। এই আর এর সাথে এ ওয়াই মিলাইলাম, আর ওয়াই। আবার খেয়াল করো এই আর এর সাথে এই ওয়াই মিলানো যায়, কারণ দেখো এটা বড় হাতের ওয়াই নিছি, এখন এটা ছোট হাতের ওয়াই, তাহলে এই বড় হাতের আর এর সাথে এই ছোট হাতের ওয়াই মিলাই দিলাম। এখন খেয়াল করো এই ছোট হাতের আর এর সাথে এই বড় হাতের ওয়াই মিলানো যায়, তাহলে এই মিলাই দিলাম বড় হাতের আর এর সাথে ছোট হাতের ওয়াই। আবার এই বড় হাতের আর এর সাথে ছোট হাতের ওয়াই মিলাই দিলাম, এই বড় হাতের ছোট হাতের আর এর সাথে ছোট হাতের ওয়াই। তাহলে খেয়াল করো এখানে আমি 4 ভাবে মিলাইতে পারছি, এবং খেয়াল রাখবা যাতে প্রত্যেকটা গ্যামেটে দুইটা করে আসে, কারণ দুই জোড়া মানে দুইটা আসতে হবে। তাহলে দেখো প্রথমে আমি আর এর সাথে ওয়াই, একদম সোজা দেখো আর এর সাথে ওয়াই, আর এর সাথে ওয়াই, মানে প্রথমে এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা গেল, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, একদম সোজা। দেখছো প্রথমে এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, 4 ভাবে। এটাও সেম না, কপি না, এটাও তো এটার মতো বলতে গেলে। তাহলে এটাও হবে আর ওয়াই, এটাও হবে আর ওয়াই, এটা হবে ছোট হাতের আর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। তাহলে আমি স্বাধীনভাবে মিলাইছি কিনা, স্বাধীনভাবে মিলাইছি নিয়ম মেনে। এভাবেই গ্যামেট সৃষ্টি করতে হবে তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্রে। এবং এটা যদি এবার আমরা ক্রস করাই চেকার বোর্ড দিয়ে ক্রস করাই, তাহলে চলো তো এটার ফিনোটাইপিক রেশিও আমরা কি দেখতে পাবো। আমরা যদি এটা চেকার বোর্ড দিয়ে করি, চেকার বোর্ড তো তোমরা সবাই করতে জানো। এদিক দিয়ে আমরা ধরো ছেলেদেরটা নিলাম, এদিক দিয়ে ধরো মেয়েদেরটা নিলাম। এটা ধরো এটা ছেলে, তো এটা নিলাম আর ওয়াই, তারপর নিলাম হচ্ছে যে তোমার, তারপর নিলাম হচ্ছে আর ওয়াই, এটা নিলাম, তারপর এটা নিলাম আর ওয়াই, তারপর এই আর ওয়াইটা নিলাম। ঠিক আছে, এই দেখো এদিকে আমরা মেয়েদেরটা নিব, সেম এটা এখান থেকে দেখে দেখে এগুলো বসে দিবা। এটা এদিকে এটা নাও, শেষ। এখন ক্রস করাবা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝলে তোমার ব্যতিক্রমগুলো বোঝাটা ইজি, কারণ এই ক্রসগুলো তো সব জায়গায় এভাবেই করবা। দেখো প্রথমে এটার সাথে এটা করে এখানে ফিল আপ করবো, এটার সাথে এটা ফিল আপ, এটার সাথে এটা করে ফিল আপ, এটার সাথে এটা করে ফিল আপ, শেষ। তারপর এটার সাথে এটা করে ফিল আপ, 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 এটা এভাবে যাবে।
এভাবে যাবে, অনেকটা পাজলের মতো, পাজল সলভ করো না তোমরা এরকম। তাহলে প্রথমে এটার সাথে এটা ফিল আপ, এটার সাথে এটা ফিল আপ। তাহলে দেখো আর ওয়াই, তাহলে বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই একসাথে লিখতে হবে, কারণ তুমি নিষেধ করাচ্ছ। এই বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এগুলা একটু সাবধানে মিলাবা। বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। দেখছো এটা ফিল আপ হয়ে গেছে। তারপর এখানে ফিল আপ করো বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। তারপর বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। তোমরা নিজে নিজে ফিল আপ করো, এটা আমার থেকে আর দেখে দেখে লিখতে হবে না। বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। ঠিক আছে, এভাবে করতে থাকো, এভাবে করতে থাকো তোমরা, এগুলো পরীক্ষায় আসবে। একটু একটু সাবধানে করবা, হ্যাঁ, কারণ একটুখানি ভুল হলে তোমাকে আবার কাটাছিড়া করতে হবে, একটুখানি ভুল হইলে তোমাকে আবার কাটাছিড়া করতে হবে। তো একটু একটু ধৈর্য রেখে করার চেষ্টা করবা। এই দেখো আমি কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর এবার আমাদেরকে বুঝতে হবে এটা কিরকম, মানে এটার বৈশিষ্ট্যটা কি হবে। বৈশিষ্ট্য বোঝা একদম সহজ। যদি বড় হাতের আর দেখো তাইলে গোল, বড় হাতের ওয়াই দেখো তাইলে হলুদ। তাহলে এখানে বড় হাতের আর আছে, তার মানে ভাইয়া এটা হবে গোল। এখানে বড় হাতের ওয়াই আছে মানে প্রকট জিন, ওয়াই আছে মানে হলুদ, তার মানে এটা হবে হলুদ। বড় হাতের আর আছে গোল, লিখে ফেলো। বড় হাতের ওয়াই আছে হলুদ, কারণ প্রকট জিন থাকলে ওইটাই প্রকাশ পাবে। বড় হাতের আর তাইলে গোল, বড় হাতের ওয়াই তার মানে হলুদ। দেখো একদম সোজা, বড় হাতের আর গোল, বড় হাতের ওয়াই হলুদ। ঠিক আছে, একদম সোজা। বড় হাতের আর গোল, বড় হাতের ওয়াই হলুদ, বড় হাতের আর গোল। এবার এখানে একটু সাবধান, এখানে কিন্তু কোনো বড় হাতের ওয়াই নাই, ছোট হাতের ওয়াই আছে, তাইলে হলুদ হবে না। তাইলে কি আছে, সবুজ, তার মানে এটা গোল সবুজ। বড় হাতের আর গোল, বড় হাতের ওয়াই হলুদ, বড় হাতের আর গোল। দেখো এখানেও কোনো বড় হাতের আর নাই, তার দ্যাট মিনস এটা সবুজ হবে, তার মানে সবুজ। বড় হাতের আর গোল, বড় হাতের ওয়াই হলুদ, বড় হাতের আর গোল, বড় হাতের ওয়াই হলুদ। ছোট হাতের আর, খেয়াল করবে এখানে কোনো বড় হাতের আর নেই, তার মানে গোল তো হবে না, তার মানে কুঞ্চিত হবে। বড় হাতের ওয়াই যেহেতু আছে হলুদ হবে। ছোট হাতের আর এখানেও সেম কুঞ্চিত, বড় হাতের ওয়াই হলুদ। তারপর বড় হাতের আর গোল, বড় হাতের আই হলুদ, বড় হাতের আর গোল, ছোট হাতের ওয়াই তাহলে সবুজ। ছোট হাতের আর তার মানে কুঞ্চিত, হলুদ। আর এটা দেখো ছোট হাতের আর তাই কুঞ্চিত, আবার ছোট হাতের ওয়াই তাই সবুজ। তার মানে হিসাব করবা রেশিওটা কিরকম, রেশিওটা কিভাবে হিসাব করবা খেয়াল করবা। প্রথমে এই গোল হলুদ দিয়ে কাউন্ট করবা, তো কাউন্ট করার জন্য পেন্সিল দিয়ে করবে এরকম, দেখবা। এবার টিক মার্ক দিবা, গোল হলুদ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে এদিকে রেশিও দিবা 9। তাহলে গোল হলুদ কয়টা, 9টা। গোল হলুদ বাদ। এবার এখান থেকে গোল সবুজ হিসাব করো। এই দেখো গোল সবুজ ক্রস দিয়ে করতে পারো, 1টা 2টা 2টা, এদিকে 1টা 3টা, তাহলে গোল হলুদ গোল সবুজ হচ্ছে 3টা। তাহলে গোল সবুজ কয়টা, 3টা। এবার আসো কুহ মানে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ 1টা 2টা 3টা, তাহলে 3। বাকি আছে একটা, শুধুমাত্র এটাই বাকি আছে, বাকিগুলো তো ঘর ফিল আপ করে গেছে। এটা কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ কয়টা, 1টা। তাহলে মনে রাখবা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে, ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:1। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:1, 9:3:1, 9:3:3:1, 9:3:3:1। তোমরা আমাকে বলো, তোমরা এগুলা ক্রস করে এগুলার কালার কি হবে সেগুলা বের করতে পারবা কিনা। তোমরা আমাকে বলো এই কনফিডেন্সটা আছে কিনা, এভাবে ক্রস করে করে এগুলার কালার কি হবে,
এগুলা বের করতে পারবা কিনা? একদম ভুল করা ছাড়া তোমরা এটা আমাকে কমেন্টে বলো। বুঝছি বলতেছ, ওকে ওকে। বাকিরা বলো, বাকিরা বুঝছো তো না? এগুলো পারবা কিনা মানে বুঝছো মানে কি পারবা কিনা পরীক্ষার সময়? ভুল টুল করা যাবে না, এগুলো সবাই পারবো ইনশাল্লাহ। ভুল টুল কিন্তু করা যাবে না, হ্যাঁ সবাই পারবো বলতেছো ইনশাল্লাহ, ভুল টুল করা যাবে না। এগুলা এই জন্য একটু একটু সময় নিয়ে করবা, সমস্যা নেই, ঠিক আছে? কারণ এই জায়গায় তুমি যদি বড় হাতের হয় ছোট হাতের হয় নিয়ে গুলাই ফেলো, তোমার দেখা যাচ্ছে কি রেশিওটা আর পারফেক্টলি আসবে না। তো তুমি বুঝবা নিশ্চয় কোনো এক জায়গায় সমস্যা হয়েছে। আরেকটা হচ্ছে কালার কি কি হবে এটা বোঝাটা। তোমার তো শুধু দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে বড় হাতের আর আছে কিনা, বড় হাতের ওয়াই আছে কিনা। বড় হাতের আর থাকলে হলুদ, বড় হাতের ওয়াই থাকলে হলুদ, এটাই শেষ। বাকিগুলো না থাকলে এভাবেই তুমি কালারটা যাচাই করতে পারবা। তাহলে এটাই ছিল আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, মানে অবশ্যই আসবে পরীক্ষায়। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মানে বুঝতেছো তো, মানে যেখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের রেশিও হচ্ছে, ফিনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:3:1, কিন্তু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলোতে এই রেশিওটা আসবে না। যেহেতু এই রেশিওটা আসবে না, তাইলে এটা ব্যতিক্রম। তো আমি যদি এখানে লিখি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো কি কি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো কি কি, তোমরা তো ফিনোটাইপিক অনুপাত মাস মুখস্থ রাখবা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা 9:3:3:1, কিন্তু ব্যতিক্রমগুলোতে এগুলো আসবে না, তাই তো ব্যতিক্রম বলা হচ্ছে। এক নাম্বার হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন এটা কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বিধায় এটার ফিনোটাইপিক অনুপাত কিন্তু আসবে 9:7। তুমি আমাকে বলো কোন দুঃখে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে ফলো করবে? কারণ মেন্ডেল দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে 9:3:3:1, কিন্তু এখানে 9:7, তাহলে এই জন্য এটা ব্যতিক্রম। 2 নাম্বার হচ্ছে অ্যাপিস্টেটিস। এখন অ্যাপিস্টেটিস আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেটিস, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেটিস, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেটিস, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। প্রকট যেটা এটার রেশিও আসবে, এটার রেশিও আসবে, একটু আমি দেখি প্রকটটা রেশিও কত আসবে। প্রকট যেটা এটার রেশিও আসবে 13:3, এটার রেশিও আসবে 13:3, আর দ্বৈত প্রচ্ছন্নটা এটার মতোই, মানে 9:7। ভাই এগুলো জানাটা গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল অনেক সময় এগুলো যদি তোমার নিজ থেকে জানা না থাকে তুমি কিন্তু উদ্দীপক ধরতে পারবা না। উদ্দীপক ধরতে হলে এই অনুপাতগুলো তোমার জানাটা আগে থেকে জেনে থাকাটা জরুরি। সো দ্বৈত প্রচ্ছন্নতে অনুপাত হচ্ছে 9:7, আর প্রকট অ্যাপিস্টেটিস হচ্ছে অনুপাত হচ্ছে 13:3, আর পরিপূরক জিন হচ্ছে 9:7। তো আমরা প্রথমে পরিপূরক জিন শিখবো, তারপর প্রকট অ্যাপিস্টেটিস শিখবো, তারপর দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস শিখবো। খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। আসো আমরা পরিপূরক জিন নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো ভাইয়া পরিপূরক জিনটা ভাইয়া প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি, ডেফিনেশন তো লিখে দিবই, বাট তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মনোযোগ দাও, হ্যাঁ কমেন্টের চেয়েও তোমরা একটু আমার ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, হ্যাঁ আমার ক্লাসের দিকে মনোযোগ দাও, কারণ এগুলো না বুঝলে কিন্তু পরে সমস্যা করবা। ভিন্ন ভিন্ন তোমরা আমার সাথে সাথে লিখতে পারো, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি, তোমরা লিখো, এখন তো লিখে দিলে বুঝবা না, হ্যাঁ তো ধৈর্য ধরবা। দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে জীবের একটি নতুন, একটু আমার সাথে সাথে লিখো কারণ বইয়ের কিছু লাইন আমি মডিফাই করছি, হ্যাঁ নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, তখন উক্ত জিন দুটিকে একে অপরের পরিপূরক জিন বলে।
আর এই অবস্থাকে বলে সহপ্রকটতা। আর এই অবস্থাকে বলে সহপ্রকটতা। দেখো ভাইয়া লাইনগুলো তো ভাইয়া বুঝাবো, লাইনগুলো তো ভাইয়া অবশ্যই বুঝাবো, কিন্তু বই পড়তে গেলে কিছু কোয়েশ্চেন তোমার মনে জাগ্রত হবে বই পড়তে গেলে। তো এই কোয়েশ্চেনগুলা আনসার আমি অটোমেটিক তোমাদেরকে দিয়ে দিব, কারণ বই পড়তে গেলে তোমাদের মনে এই সকল কোয়েশ্চেনের উদ্ভব হতেই পারে। আর যারা বই পড়তে গেলে কোয়েশ্চেনের উদ্ভব হয় না, তাদের আসলে পড়ার সিস্টেমে গরদ, কি বলবো এটাকে, গরদ আছে আর কি, মানে তোমার পড়ার সিস্টেমটাই ঠিক নেই। কারণ তুমি মনে করো বায়োলজি তো মুখস্থের বিষয়, এখানে হয়তো আমি এবার পড়ে যাবো, রিডিং পড়ার মধ্যে পড়বো, আবার কাজ শেষ। দেখো তুমি যদি বই পড়তে গিয়ে তোমার মধ্যে প্রশ্ন জাগ্রত না হয়, তার মানে তুমি পড়তে জানো না, এটা হচ্ছে তোমার একটা দুর্বলতা, এটা তোমাকে কাটাতেই হবে। বই পড়তে গেলে তোমার মধ্যে প্রশ্নের উদ্ভব হইতে হবে, প্রশ্ন না আসলে তোমার পড়াটা পারফেক্ট না, বা তোমার মধ্যে জানার কোনো আগ্রহ নেই, বা তোমার পড়ার সিস্টেমই জানো না তুমি। সো সব কিছুতেই আসলে পড়তে গেলে প্রশ্ন জাগ্রত হতে হয়। এখন এই জিনিসটাকে আমাকে অবশ্যই তোমাদেরকে বোঝাতে হবে, সেটা হচ্ছে পরিপূরক জিনটা কি। তো বোঝানোর আগে আমি দেখাবো এই পরিপূরক জিনটা কোথায় হয়। তো সাইন্টিফিক নেমটা হচ্ছে, একটা উদ্ভিদের সাইন্টিফিক নেমটা হচ্ছে লেথাইরাস অডোরেটাস। সাইন্টিফিক নেম হচ্ছে লেথাইরাস অডোরেটাস, এবং এই বৈজ্ঞানিক নামটা হচ্ছে একটা মিষ্টি মটর উদ্ভিদের, একটি মিষ্টি মটর উদ্ভিদের, একটি কি মিষ্টি মটর উদ্ভিদের। এবং মিষ্টি মটর উদ্ভিদে আমরা এই পরিপূরক জিন দেখতে পাবো কিভাবে? এই লেথাইরাস নামক অডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে ফুল দেখা যায়। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা, ফুল তো দেখা যাবে, ভালো কথা, ভাই কি কালারের ফুল? মজার বিষয় হচ্ছে সাদা কালারের ফুল দেখা যায়। তার মানে এই লেথাইরাস অডোরেটাস মিষ্টি মটর উদ্ভিদে ফুল দেখা যায়। কি কালারের ফুল ভাইয়া? সাদা ফুল। সাদা ফুল। আমি এখানে দুইটা লিখতেছি, এখন তোমরা অবাক হবা সাদা ফুল আমি দুইবার কেন লিখছি। তোমরা এখন অবাক হবা ভাইয়া সাদা ফুল একবার লিখলেই তো হয়, দুইবার কেন লিখছেন? আসলে ভাইয়া সাদা ফুল দুইবার লিখছি এই জন্য, কারণ হচ্ছে এখানে আসলে যে মিষ্টি মটর উদ্ভিদ নিব, সেই মিষ্টি মটর উদ্ভিদের দুই ধরনের স্ট্রেইন আছে যেখানে সাদা ফুল পাওয়া যায়। দুই ধরনের স্ট্রেইন আছে যেখানে সাদা ফুল পাওয়া যায়। যেমন এই একটা স্ট্রেইন হচ্ছে স্ট্রেইন 1 যেখানে সাদা ফুল পাওয়া যায়, আরেকটা স্ট্রেইন হচ্ছে স্ট্রেইন 2 যেখানে আরেক সাদা ফুল পাওয়া যায়। তুমি অবাক হয়ে গেছো, স্ট্রেইন মানেই তো বুঝি না, আবার সাদা ফুল দুইবারও লিখছেন, স্ট্রেইন মানেই তো বুঝি না, তো বুঝবো কিভাবে যে দুইবার সাদা ফুল লিখছেন কেন? আসলে স্ট্রেইন শব্দটা তোমাদের পরিচিত, বাট ওভাবে তোমরা খেয়াল করো না। সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা যখন করোনা ভাইরাস নতুন নতুন যে ভ্যারিয়েন্টগুলো আসতেছে, এগুলোকে আমরা অ্যাকচুয়ালি স্ট্রেইন বলতে পারি। এগুলোকে আমরা কি বলতে পারি? স্ট্রেইন বলতে পারি। স্ট্রেইন মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা, একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা। নোভেল করোনা ভাইরাস ওর কিন্তু প্রজাতি একটাই বলতে গেলে। এখন তার মধ্যে যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, তার জেনেটিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আছে, কিছুদিন ওমিক্রন, কিছুদিন ডেল্টা, এখন আবার বাড়িল ডেল্টা ওমিক্রন একসাথে। তার মানে এই যে ভ্যারিয়েন্ট সেম তো, করোনা ভাইরাস তো সেম, ওইটাই, জাস্ট এটা দিনগত বৈচিত্র্যতার মাধ্যমে নতুন একটা স্ট্রেইনের উদ্ভব করতেছে। তার মানে স্ট্রেইন মানে কি? একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা, একই প্রজাতির মধ্যে যে দুইটা জীবের মধ্যে জিনগত বৈচিত্র্যতা বা পার্থক্য সৃষ্টিকারী বৈচিত্র্যতা। তার মানে আমি দুইটা লেথাইরাস অডোরেটাস মিষ্টি মটর উদ্ভিদ তো নিলাম, তবে এদের দুইটা স্ট্রেইনে দুইটা সাদা ফুল দেখবা। এক ধরনের স্ট্রেইন 1 এটার জিনগত স্ট্রাকচার বা এটার জিনোটাইপ যেরকম হবে, এটার জিনোটাইপ সেরকম হবে না। কারণ আমি একটু আগেই বলছি স্ট্রেইন মানে কি? একই প্রজাতি। বলো তো এটা একই প্রজাতি কিনা? এটা একই প্রজাতি কিনা, মানে সেম স্পিসিস কিনা? সেম স্পিসিস, বাট এটা দুইটা আলাদা স্ট্রেইন কেন? কারণ এটার জিনোটাইপ আলাদা, এটার জিনোটাইপ আলাদা। তাহলে জিনগত বৈচিত্র্যতা আলাদা কিনা? তার মানে একই প্রজাতির মধ্যে যে জিনগত বৈচিত্র্যতা, এটাকে বলা হয় স্ট্রেইন। তা লিখতে পারো এরকম, স্ট্রেইন মানে কি, কাকে বলে লিখো। স্ট্রেইন কাকে বলে? একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে জিনগত
বৈচিত্র্যতা, বা এটাকে বলতে পারো যে একই প্রজাতির মধ্যে জিনোটাইপের বৈচিত্র্যতা। তোমরা জানো যে এটা সাদা ফুল হইলেও এটার জিনোটাইপ যা হবে এটার জিনোটাইপ ভাইয়া তা হবে না, কারণ এটা আলাদা স্ট্রেইন। তাহলে এখন তোমরা বুঝতে পারছো কেন ভাইয়া দুইটা সাদা ফুল লিখলাম, কারণ এটা হচ্ছে একটা স্ট্রেইনের, এটা হচ্ছে আরেকটা আলাদা স্ট্রেইনের। আর স্ট্রেইন মানে কি? একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা বা জিনোটাইপের বৈচিত্র্যতা। ওকে, এখন দেখো ভাইয়া তোমাদেরকে নেক্সট লেভেল বুঝাচ্ছি একটু। আমি এটা কি মুছে দিব? আচ্ছা, এটা তোমাদের খাতায় থাকলেই হইলো, বা তোমার বই দেখো, বইয়ে থাকলেই হইলো। এটা আমি মুছে দিই, আমার বোর্ডে থাকার দরকার নাই। দেখো দেখো কেমনে জিনগত বৈচিত্র্য আমি দেখাচ্ছি। যেমন দেখো, আমি এই সাদা ফুলটা দেখাচ্ছি। হ্যাঁ, যেমন তোমরা জানো একটা পিতা থেকে আসবে, হ্যাঁ, একটা মাথা থেকে আসবে। এটা হচ্ছে এই স্ট্রেইন 1 এর, এটা আমি লিখলাম, এটা হচ্ছে স্ট্রেইন 1। এদিক দিয়ে আরেকটা আমি লিখলাম, ধরো এটা হচ্ছে স্ট্রেইন 2। ঠিক আছে, এখন যেহেতু আমি এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়াচ্ছি, তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে? 2 জোড়া। তার মানে এখানে আমি কয় জোড়া দেখাইতে হবে? 2 জোড়া। মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম দ্বিতীয় সূত্র তো কয় জোড়া জিন নিয়ে আলোচনা করি? 2 জোড়া না? তার মানে এখানে আমরা 1 জোড়া দিলাম নির্দিষ্ট লোকাসের, এখানে আমরা আরেক জোড়া দিলাম, এখানে আমরা 1 জোড়া দিলাম, এখানে আমরা আরেক জোড়া। তাহলে কয় জোড়া? 2 জোড়া। মনে রাখবা এই লোকাস আর এই লোকাস সেম না, এটা একটা আলাদা লোকাস, এটা একটা আলাদা লোকাস, এটা একটা আলাদা লোকাস, এটা একটা আলাদা লোকাস। কিন্তু এই লোকাস আর এই লোকাস সেম, এই লোকাস আর এই লোকাস সেম, মানে এভাবে সেম। এগুলোকে আমরা অ্যালিল বলি। মনে করে দেখো, যেমন ধরো এটা বড় হাতের টি, এটা বড় হাতের টি, তাহলে আমরা এটার অ্যালিল বলি। এটা বড় হাতের বি, এটা বড় হাতের বি, এটা এটার অ্যালিল বলি। কিন্তু আমরা কখনো এটার অ্যালিল বলি না, আমরা কখনো এটা অ্যালিল বলি না। এটা এটার হয় নন অ্যালিল। মনে রাখবা এই শব্দগুলো তুমি বেশি বেশি পাবা। তো নন অ্যালিল, এটা এটার নন অ্যালিল, এটা এটার নন অ্যালিল, কিন্তু এটা এটার অ্যালিল, এটা এটার অ্যালিল। এই অ্যালিল সবসময় এইভাবে হয়, নট এভাবে। সো 2 জোড়া জিন যেগুলো থাকবে এগুলা কিন্তু নন অ্যালিলিক, মানে 1 জোড়া যদি এখানে থাকে আরেক জোড়া এখানে থাকবে। সো এটার এটা কি অ্যালিল না, এটার এটা হচ্ছে নন অ্যালিল। তো আমি জিনোটাইপটা একটু দেখাচ্ছি। 1 জোড়া হচ্ছে এরকম, বড় হাতের এ, বড় হাতের এ, আর একটা হচ্ছে ছোট হাতের বি, ছোট হাতের বি। এটা হচ্ছে সাদার জন্য স্ট্রেইন 1 এর কি? সাদা ফুল। স্ট্রেইন 1 এর কি? সাদা ফুল। এইবার আসো, এখানে আসো, আমি বলছি এটা সাদা ফুল, এটাও কিন্তু কি সাদা ফুল। কিন্তু ভাইয়া এটা যেহেতু স্ট্রেইন 1 আর এটা যেহেতু স্ট্রেইন 2, এটা জিনোটাইপ আর এটার জিনোটাইপ সেম হইতে পারবে না। দেখো স্ট্রেইন মানে কি? একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা, মানে জিনোটাইপ সেম হইতে পারবে না। তাহলে আমি এটা যেরকম দিছি এখানে আমি একটু চেঞ্জ করে দেবো। কিরকম? ধরো নাও আমি এখানে এখানে এটাকে প্রকট দিছি না, বিটাকে প্রচ্ছন্ন দিছি না। এবার আমি কি করবো জানো? উল্টা দিয়ে দিব। আমি এবার এখানে এটাকে প্রচ্ছন্ন দিব আর বিটাকে প্রকট দিব। তাহলে তুমি আমাকে বলো জিনোটাইপ কি সেম হইল? হইল না। খেয়াল করো, এই দুইটার এ কিন্তু বড় হাতের এ মানে প্রকট, আর এই দুইটা এ হচ্ছে ছোট হাতের এ মানে প্রচ্ছন্ন। এই দুইটা বি মানে হচ্ছে প্রচ্ছন্ন, আর এই দুইটা বি হচ্ছে প্রকট। তাহলে দেখো একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা, এটাই হচ্ছে স্ট্রেইন। আর খেয়াল করো দোনোটাই কিন্তু সাদা ফুল, দোনোটাই সাদা ফুলের জন্য দায়ী। মানে এই জিনগুলা ফুলের কালার সাদা হওয়ার জন্য দায়ী। তার মানে এটা জিনোটাইপ গিয়ে স্ট্রেইন 1 এর জিনোটাইপ গিয়ে দাঁড়ালো এ এ বি বি, আর স্ট্রেইন 2 এর জিনোটাইপ গিয়ে দাঁড়ালো এ এ বি বি। এই জন্য তোমাদের বইয়ে দেখবা একটা সাদা ফুল নিচে এরকম আর একটা সাদা ফুল নিচে এরকম। কিন্তু আমি যদি এতক্ষণ ধরে এগুলো তোমাদের মাথায় না ঢুকাইতাম, তখন তোমাদের মনে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতো, ভাইয়া এটাও সাদা এটাও সাদা, কিন্তু এটা এরকম এটা এরকম কেন? দোনোটা সেম না কেন? কারণ দোনোটাই তো সাদা, দোনোটাই তো সাদা, সেম না, বিকজ দোনোটা আলাদা স্ট্রেইন। স্ট্রেইন মানে কি? স্ট্রেইন মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যতা।
এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, এখন আমরা এর সাথে এর ক্রস করাবো। কার সাথে? স্ট্রেন 1 সাদা ফুলের সাথে স্ট্রেন 2 সাদা ফুলের ক্রস করাবো। স্ট্রেন 1 এর জিনোটাইপ হচ্ছে এটা, স্ট্রেন 2 এর জিনোটাইপ হচ্ছে এটা। এখন তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। এখন আমরা এই দুইটার মধ্যে একটু ক্রস করাই। চলো চলো আমরা এই দুইটার মধ্যে একটু ক্রস করাই। তাহলে আমরা নিব এখানে P1 নিব, ঠিক আছে? তাহলে একটা স্ট্রেন 1 নিচ্ছি, এরকম ছিল এ এ বি বি, তাই না? সাদা ফুল। আরেকটা নিব ছোট হাতের এ বড় হাতের বি বড় হাতের বি, এটাও সাদা ফুল ভাইয়া। দোনোটা সাদা ফুল কেন? দোনোটা এরকম, এটার ব্যাখ্যা একটু আগে দিছি। এখন এখানে একটা কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। এটা তো তোমরা জানোই, তোমরা তো গ্যামেট তৈরি করতে পারো। মনে আছে স্বাধীনভাবে মিলাবা। স্বাধীনভাবে মিলে দুইভাবে হয়, এ এর সাথে বি, এই এ এর সাথে বি। আর কোনোভাবে মিলানো যায় না, উল্টাভাবে একই কথা। ঠিক সেম ভাবে এ এর সাথে বি, এ এর সাথে বি। দেখো আর কোনোভাবে মিলানো যায় না, কারণ এভাবে মিলে দুইটা হয়ে গেছে। এখন এদের মধ্যে যদি তুমি ক্রস করাও, F1 বংশধর কি হবে দেখো। সবগুলো যেহেতু একই রকম, তাই একটা করলেই হবে। এটার সাথে এটাই করি। বড় হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের বি, এরকম হবে। আর এটা কিন্তু সংকর। এখন এখানে আসো, এটার কালার কি রকম হবে দেখি। তোমরা আমাকে বলবা কি এটার কালার কি হবে? বলো, এটার কালার কি সাদা হবে না এটার কালার কি বেগুনি হবে? তোমরা আমাকে বলবা এটার কালার কি হবে, সাদা না বেগুনি? এটাকে আমি এভাবে দেখাইছি। আমাকে এখন বলতে হবে এটার কালার সাদা হবে না বেগুনি হবে। যদি সাদা হয় কেন, অথবা যদি বেগুনি হয় কেন? এখানেই এবার তোমরা পরিপূরক জিনের সংজ্ঞাটা দেখো। এইবার তোমরা পরিপূরক জিনের সংজ্ঞাটা দেখো। পরিপূরক জিন কাকে বলে দেখো। কি লিখছে প্রথমে, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। কি লিখছে পরিপূরক জিনের প্রথম লাইনটা কি? পরিপূরক জিনের প্রথম লাইনটা কি দেখো। প্রথম লাইন, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত। এটা যে লোকাস, এটা সে লোকাস না। এই লোকাস আর এই লোকাস ভিন্ন, এই লোকাস আর এই লোকাস ভিন্ন, বাট এই লোকাস সেম, এই লোকাস সেম। আমি বারবার এগুলো বুঝেছি তোমাদেরকে। তাহলে দেখো, ভিন্ন ভিন্ন, এই দুইটা ভিন্ন, এই দুইটা ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, কি অবস্থিত? দুটি প্রকট জিন। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন। দেখো, এই লোকাসে একটা প্রকট জিন আছে, এই লোকাসে আরেকটা প্রকট জিন আছে। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত কয়টা প্রকট জিন? দুইটা। যদি ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন থাকে, তাহলে তারপর নেক্সট লাইনে যাও, একটি নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পাবে। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যদি দুটি প্রকট জিন থাকে, এই লোকাসে এ, এই লোকাসে বি, দোনোটা প্রকট, দুইটা প্রকট জিন আছে কিনা, তাহলে একটি নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পাবে। আর নতুন চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয় সাদা হইতে পারে না, কারণ সাদা হইলে তো আর নতুন বলতো না, বলতো এটার কালারটা হয়ে যাবে বেগুনি। তাহলে দেখো একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পাইছে কিনা। কেন প্রকাশ পাইছে? কারণ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন। তুমি সবসময় হিসাব রাখবা কিভাবে, দেখবা যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন আছে কিনা। দেখো, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন। যদি দেখো ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন থাকে, তাহলে তুমি সাথে সাথে বলে দিতে পারবা, ভাইয়া এটার কালার হবে বেগুনি, ভাইয়া এটার কালার হবে কি প্রকৃতি। মনে রাখতে হবে ভিন্ন ভিন্ন লোকাসে থাকতে হবে। অনেকে দেখো বলবে যে ভাইয়া এখানেও তো প্রকট জিন আছে, অনেকে বলবে ভাইয়া এখানেও তো প্রকট জিন আছে, তাহলে এটারই বেগুনি বলতেছেন না কেন? এটারই বেগুনি, আরে কেন বেগুনি বলবো? আমি বলছি ভিন্ন ভিন্ন লোক আছে। তুমি আমাকে বলো এই কি ভিন্ন লোক আছে না সেম লোক আছে? এই কি ভিন্ন লোক আছে না সেম লোক আছে? এই এটা কি ভিন্ন লোক আছে না সেম লোক আছে? সেম লোক আছে। সেম লোক আছে তো না ভাইয়া, ভিন্ন ভিন্ন লোক আছে হইতে হবে।
অনেকে হিসাব করবে এরকম বলি না, এখন কি হিসাব করবে ভাই 2টা প্রকট জিন থাকলে বেগুনি যাবে, এই যে ভাই এখানে 2টা প্রকট জিন আছে এটা বেগুনি যাবে, সাদা না ভাই, এখানে 2টা প্রকট জিন সাদা। আরে ভাই তোমাকে বলছি ভিন্ন ভিন্ন লোক আছে, ভিন্ন 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 লোক আছে, নট ভিন্ন, সেম লোকাস হইলে হবে না, ভিন্ন ভিন্ন লোকাস হইতে হবে। তোমাদের কি ভুল হইতে পারে সেটা আমি ধরাই দিচ্ছি, কারণ ওই তো আমি তো তোমাদের মাথায় স্যাড হয়ে যাবে 2টা প্রকট জিন থাকলে বেগুনি, 2টা প্রকট জিন থাকলে বেগুনি, 2টা প্রকট জিন বেগুনি, 2টা প্রকট, আরে না, ভিন্ন ভিন্ন লোকাস হইতে হবে, সেম লোকাস হইলে হবে না। সো F1 জনুতে সবগুলা হবে কি বেগুনি, F1 জনুতে সবগুলা কি হবে ভাইয়া বেগুনি। এখন এটার একটা ব্যাখ্যা আমি দিতে পারি কেন 2টা প্রকট জিনই থাকতে হবে বেগুনি কালারের জন্য। ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমরা একটু ছোট করে লিখবা। ধরে নাও বেগুনি কখন হয়, কোনো একটা কালার কখন প্রকাশ পায়, যখন ওই কালারের একটা রঞ্জক পদার্থ তৈরি হয়। ধরে নাও আমাদের গায়ের রং কালো হওয়ার জন্য একটা রঞ্জক পদার্থ আছে যেটার নাম হচ্ছে মেলানিন। তাহলে মেলানিন যদি তোমার শরীরে বেশি বেশি তৈরি হয় তোমার তো তত বেশি কালো হবে। তাহলে ব্যাপারটা এরকম যে যত বেশি রঞ্জক পদার্থ তৈরি হবে কালারটা তত বেশি প্রকাশ পাবে। তো বেগুনি বর্ণের জন্য তো একটা রঞ্জক পদার্থ আছে, ওটা তৈরি হলেই তো রঞ্জক পদার্থ বেগুনি তৈরি হয়ে যাবে। এখন ওই রঞ্জক পদার্থ তৈরি করবে কি জিন। তাহলে দেখো ধরে নাও বেগুনি কালারের রঞ্জক পদার্থের জন্য কিছু র ম্যাটেরিয়াল লাগে, কাঁচামাল লাগবে না? তাহলে এখানে আমি নিলাম কাঁচামাল। তোমরা তো চিনো কিছু তৈরি করতে হলে কি লাগে রে, কাঁচামাল লাগে কিনা, কাঁচামাল লাগে। তো মনে রাখবা এই কাঁচামাল থেকে প্রথমে একটা জিনিস তৈরি হতে হবে, সেটা হচ্ছে ক্রোমাজেন। এই কাঁচামাল থেকে একটা জিনিস তৈরি হতে হবে, এটার নাম কি ক্রোমাজেন। প্রশ্ন হচ্ছে এই কাঁচামাল থেকে ক্রোমাজেন কখন তৈরি হবে, যখন একটা জিন থাকবে আর ওই জিনটা প্রকট অবস্থায় থাকবে, সেই প্রকট জিনটা হচ্ছে এ। তাহলে প্রকট জিন এ, যদি একটা জিন প্রকট অবস্থায় থাকে তাহলে এই জিনটা একটা এনজাইম এ তৈরি করে দিবে। এই জিনটা কি তৈরি করে দিবে, এনজাইম এ তৈরি করে দিবে। যে কারণ আমরা জানি জিন এনজাইম তৈরি করে, মানে প্রোটিন তৈরি করে, কারণ এনজাইম ছাড়া তো কোনো কাজ হবে না। এই প্রকট এটা এনজাইম এ তৈরি করে দিবে, আর এই এনজাইমটা কাঁচামালটাকে কিসে কনভার্ট করবে, ক্রোমাজেন। স্টিল ক্রোমাজেন তৈরি হওয়া মানে বেগুনি কালার তৈরি হওয়া না, কারণ ভাইয়া ক্রোমাজেন হচ্ছে একটা প্রিকারসর মানে এমন একটা জিনিস যেখান থেকে পরবর্তী ধাপে তৈরি হবে। তার মানে এই ক্রোমাজেন হচ্ছে এমন একটা পদার্থ যেই পদার্থ থেকে বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরি হয়। তার মানে তোমরা এখানে ছোট করে লিখতে পারো হোয়াট ইজ ক্রোমোজেন। ক্রোমাজেন হচ্ছে এমন একটি পদার্থ যেখান থেকে পরবর্তীতে রঞ্জক পদার্থ তৈরি হয়। তার মানে এখনো কি আমরা বেগুনি কালারের রঞ্জক পদার্থ পাইনি। তার মানে আরেকটা স্টেপে যাইতে হবে, ওই স্টেপে গেলেই আমরা একটা রঞ্জক পদার্থ তৈরি হবে যেটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিনই হচ্ছে বেগুনি বর্ণের রঞ্জক পদার্থ। এখন কখন ক্রোমাজেন থেকে অ্যান্থোসায়ানিন হবে, যখন আরেকটা জিন প্রকট থাকে, সেটার নাম হচ্ছে প্রকট বি জিন। যখন প্রকট বি জিন থাকবে তখন এখানে একটা এনজাইম তৈরি হবে যেটার নাম এনজাইম বি। তাহলে এনজাইম বি যখন তৈরি হবে তখন ক্রোমাজেন সুন্দর করে অ্যান্থোসায়ানিনে কনভার্ট হয়ে যাবে, মানে বেগুনি হয়ে যাবে। তখনই ফুলের রং কি হবে, বেগুনি হবে। তাইলে দেখো অনেকে বলবে ভাইয়া প্রকট একটা থাকলেই চলবে, প্রকট এটা থাকলেই চলবে না। যদি প্রকট এটাই চলতো তাহলে কাঁচামাল থেকে শুধু ক্রোমাজেন তৈরি হতো, কিন্তু ক্রোমাজেন মানে রঞ্জক পদার্থ না, কারণ ক্রোমাজেন থেকে অ্যান্থোসায়ানিনে আসতে হবে। তার মানে আরেকটা প্রকট জিন লাগবে, মানে প্রকট বি। যখন প্রকট বি হবে তখন এনজাইম বি তৈরি হবে, তখনই ক্রোমাজেন থেকে অ্যান্থোসায়ানিন হবে। তাহলে তুমি আমাকে বলো একটা প্রকট জিন থাকলে কি হবে, হবে না। কারণ একটা প্রকট জিন থাকলে ক্রোমাজেন পর্যন্তই স্টপ হয়ে যাবে, পরবর্তীতে এটা তো আর আসবে না। তো এতটুকু হইলে তো হবে না, আরেকটা প্রকট জিন লাগবে। এই জন্য ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থানকারী 2টা প্রকট জিন লাগবে। তুমি খেয়াল করবা প্রকট জিন যেগুলো আছে এগুলো ভিন্ন ভিন্ন লোকাসে আছে কিনা, সেম লোকাসে থাকলে হবে না। যেমন এটা হচ্ছে সেম লোকাস, হবে না। এটা হচ্ছে সেম লোকাস, দেখো সেম লোকাস হবে না, এরকম ডিফারেন্ট লোকাস হইতে হবে, তখনই তোমার বেগুনি হবে।
তাহলে এগুলো একটু ব্যাখ্যামূলক চলে গেছিলাম। এখন তো এবার তোমরা ক্রস করাইতে পারবা, কারণ ক্রস করার তো কোনো ইস্যু না। মানে এখন তোমরা F1 জনুদের যে বেগুনি কালারে পাইছো ওটা দুইটা নিবা, দুইটা নিয়ে ক্রস করাই ফিনোটাইপিক অনুপাত বাইর করবা। ফিনোটাইপিক অনুপাত কিন্তু 9:7 আসতে হবে। তোমরা দেখবা ফিনোটাইপিক অনুপাত 9:7 আসছে কিনা। তাহলে আমরা এখানে একটা কি নিব, বেগুনি নিব, এখানে একটা বেগুনি নিব, এখানে আরেকটা বেগুনি নিব, এখানে আরেকটা বেগুনি নিব। তার মানে বেগুনি নিলে এরকম হবে, বেগুনি নিলে এরকম হবে না। এই বেগুনি নিয়ে দেখো তো এখানে গ্যামেট কয়টা লাগবে, কয়ভাবে মিলানো যায়। প্রথমে এ এর সাথে বি, তারপর এ এর সাথে বি ছোট হাতের বি, তারপর ছোট হাতের এ এর সাথে বড় হাতের বি, তারপর ছোট হাতের এ এর সাথে ছোট হাতের বি। এই চারভাবে, এই চারভাবে কি হবে তৈরি হবে, এই চারভাবে তৈরি হবে। ঠিক আছে, এই চারভাবে তৈরি হবে। দেখো এখানেও সেম জিনিসটাই রিপিট করবা, এখানেও সেম জিনিসটা রিপিট করবা। এবার তোমরা ক্রস করাবা, এবার তোমরা কি করাবা, ক্রস করাবা। এখানে ছেলেরটা নাও, এখানে মেয়েরটা নাও, এবি 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 এবি। ক্রস করাও, ক্রস করে তো তোমরা পারবা এটার সাথে এটা, মানে এখানে তোমরা অনেকে ভুল করবে, একটু একটু মনোযোগ দিবা। বি বি, আমি বারবার বলছি বেগুনি কালার কখন হবে, যখন দুইটা প্রকরজিন ভিন্ন ভিন্ন লোকাসে থাকবে, সেম লোকাসে না ভাই, সেম লোকাসে হবে না, ভিন্ন ভিন্ন লোকাসে দুইটা প্রকরজিন লাগবে, এটা হিসাব করবা। তোমাকে জাস্ট কি হিসাব করতে হবে বুঝতেছো তো, তোমাকে জাস্ট দেখতে হবে ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন আছে কিনা, এটাই দেখতে হবে। সেম লোক আছে না, ভিন্ন ভিন্ন লোক আছে। এই দেখো এগুলা জিনোটাইপ আমি কিভাবে বের করতেছি, আমি যেভাবে ফলো করতেছি সেভাবে ফলো করবা। দেখো আমি কি বলছি, ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন আছে কিনা, আমি এটাই হিসাব করবো, আমার এই শব্দটাই জাস্ট হিসাব করবো। ভিন্ন ভিন্ন লোক আছে, দেখো এই লোক আছে একটা প্রকরজিন, এইটা হচ্ছে ডিফারেন্ট লোকাস, নট এটা পাশেরটা না, এটা। দেখো ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন আছে, তাহলে বেগুনি। দেখো আমার জিনিসটা ফলো করবা, আমি জাস্ট দেখতেছি কি ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন আছে কিনা। দেখো ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, তাহলে বেগুনি। ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। দেখছো আমার শর্টকাটটা দেখছো, এভাবে মনে রাখবা, ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন নাই, অনেকে আবার এটা হিসাব করে ফেলবে, এটা কি ভিন্ন লোক আছে না, দেখো এখানে কোনো প্রকরজিন নাই, তাহলে এটা বেগুনি হবে না, এটা সাদা। এখানে ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। ভিন্ন ভিন্ন লোক আছে, দেখো এখানে কোনো এই লোক আছে কোনো প্রকরজিন নেই, তাহলে এটা সাদা হবে। দেখছো আমি কিভাবে দেখাচ্ছি, ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। এইখানে দেখো এই লোক আছে কোনো প্রকরজিন নাই, তাহলে এটা সাদা। এই লোক আছে কোনো প্রকরজিন নাই, সাদা। ভিন্ন ভিন্ন লোক আছে, দুইটা প্রকরজিন, বেগুনি। এই লোক আছে কোনো প্রকরজিন নাই, তাহলে সাদা। এই লোক আছে কোনো প্রকরজিন নাই, সাদা। এই লোক আছে তো নাই, সাদা। তাহলে হিসাব করো বেগুনি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে বেগুনি 9টা বিদায় 9, বাকিগুলো আছে কি সাদা, সাদা হচ্ছে 7টা। তাহলে দেখো ফিনোটাইপিক রেশিও হচ্ছে 9:7, দ্যাট মিনস এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে মেনে চলে নাই, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে মেনে চলে নাই,
এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে মেনে চলে নাই। এইবারে বলো তোমরা পরিপূরক জিনটা বুঝতে পারছো কিনা। যদি তোমরা পরিপূরকটা জিনটা বুঝতে পারো, যে ভাই যদি বুঝতে পারো তাহলে বলো ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা কিন্তু অ্যাপিস্ট্যাটিসে যাব। তোমরা একটু তাড়াতাড়ি বলো প্রকট জিনটা বুঝতে পারছো কিনা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলতেছ। ঠিক আছে, চলো আমরা, আমাদের হাতে আর আধা ঘন্টা সময় আছে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিই। কেমনে কেমনে সময় চলে যায় বুঝছ। অ্যাপিস্ট্যাটিস, অ্যাপিস্ট্যাটিস, এই অ্যাপিস্ট্যাটিস মানেটা কি? অ্যাপিস্ট্যাটিস মানেটা কি? অ্যাপিস্ট্যাটিস শব্দটার অর্থ আসছে স্ট্যাটিক থেকে। তোমরা স্ট্যাটিক শব্দটার অর্থ যদি জানতে চাও দেখবা স্ট্যাটিক মানে হচ্ছে স্থির অবস্থা। স্ট্যাটিক মানে স্থির অবস্থা বুঝাচ্ছে। এখন স্থির অবস্থা না বলে এটাকে অবস্থা বলবো বাধা দেওয়া একটা অবস্থা, যে কোনো একটা জিনিসকে যেতে দেওয়া, কোনো একটা জিনিসকে বাধা দেওয়া টাইপসের একটা জিনিস চিন্তা করো। কোনো একটা জিনিস গতিশীল এভাবে, তো গতিশীল হঠাৎ করে তুমি এটাকে গতিশীল হতে বাধা দিচ্ছ, তো তুমি যখন গতিশীল হতে বাধা দাও তখন এটি স্থির হয়ে যায় না। দ্যাট মিনস এই স্থির শব্দটাকে আমরা বাধার সাথে কম্পেয়ার করতে পারি। তাই এখানে অ্যাপিস্ট্যাটিস বা অ্যাপিস্ট্যাটিক শব্দটা উচ্চারণ করা বলা যায়। স্ট্যাটিক অবস্থায় স্থির। আর স্ট্যাটিস যখন বলে ইস যখন থাকে বা সিস যখন থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে প্রক্রিয়ার নাম। এটা হচ্ছে কি নাম? প্রক্রিয়ার নাম। তার মানে এখানে কোনো কিছু একটা বাধা পাবে। এখন কি বাধা পাবে? কি বাধা পাবে? জিন তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে। এখন কেউ একজন তো বাধা দিবে, তার মানে একটা জিন বাধা পাবে আর একটা জিন বাধা দিবে। একটা জিন বাধা দিবে বিদায় ওই জিনটা বাধা পাবে। যখন গতিশীল বস্তু যখন যেতে চাচ্ছে তখন আমি হাত দিয়ে এটাকে থামাই দিছি, তার মানে আমি বাধা দিছি আর ওই গতিশীল বস্তুটা বাধা পাইছে। ঠিক সেম ভাবে একটা জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, কার কারণে? আরেকটা জিনের কারণে। আর ওই জিনটা তাকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাপিস্ট্যাটিস। তাহলে আমি যদি লিখি এখানে কি লিখব? একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেই প্রক্রিয়াকেই কি বলে? অ্যাপিস্ট্যাটিস। তার মানে একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিস। যে জিনটা বাধা দিচ্ছে তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। যে জিনটা বাধা দিচ্ছে তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন, আর যে জিনটা বাধা পাচ্ছে তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তার মানে অ্যাপিস্ট্যাটিক জিন কি? বাধা দেয়, আর হাইপোস্ট্যাটিক জিন কি? বাধা পায়। তার মানে যে জিনটা বাধা দিবে, যেমন আমি বাধা দিছি গতিশীল বস্তুকে আটকে রাখছি, আমি হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন, আর যে বাধা পাইছে গতিশীল বস্তুটাই হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এখন অ্যাপিস্ট্যাটিস আমরা বলছিলাম এর আগে দুই ভাগ প্রকার, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিস। তাই আমি এখানে সুন্দর করে একটু এডিট করে এখানে আমি প্রকট শব্দটা লাগাই দিচ্ছি। তো অ্যাপিস্ট্যাটিস ভাই তুমি যদি বুঝো, প্রকট অ্যাপিস্ট্যাটিস তুমি চোখ বন্ধ করে বুঝে গেছো। প্রকট অ্যাপিস্ট্যাটিস তুমি চোখ বন্ধ করে বুঝে গেছো, কারণ প্রকট শব্দটা যখন আসবে তখন আস্তে করে এখানে প্রকট শব্দটা লাগাই দিবা। শুধু এডিট মেরে তোমরা অনেকে এডিট করতে পারো, তোমরা অনেকে ভালো এডিট করতে পারো। একটি প্রকট জিন যখন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনকে
এখানেও প্রকট। তোমরা অনেকে এডিট করতে পারো, এভাবে এডিট মেরে দিবা প্রকট জিনকে তার বৈশিষ্ট্য। তার মানে এখানে প্রকট জিনের খেলা হবে, তাই এটার নাম হচ্ছে প্রকট এপিস্টেসিস। একদম সোজা না? তার মানে একটি প্রকট জিন যখন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় প্রকট এপিস্টেসিস। মানে ওইটাও প্রকট জিন, এটাও প্রকট জিন, যে বাধা দিবে সেও প্রকট জিন, যে বাধা পাবে সেও প্রকট জিন। একদম সোজা না? সোজা। এখন এই প্রকট এপিস্টেসিসটা সর্বপ্রথম কোথায় দেখা গেছে বা কে আবিষ্কার করছে? মনে রাখবা 1918 সালে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড পানেট, বিজ্ঞানী ওয়াটসন এবং পানেট, আমি বাংলা লিখি পানেট, জানি না কিরকম হইতে পারে, পানেট, ওয়াটসন এবং পানেট কি করছে? সাদা লেগহর্ন মোরগ মুরগিতে প্রথম এটি দেখতে পান। সাদা লেগহর্ন মোরগ মুরগিতে, সাদা লেগহর্ন মোরগ মুরগিতে এই প্রকট এপিস্টেসিসটা দেখতে পান। কিভাবে দেখতে পান ভাইয়া? উনারা যখন সাদা লেগহর্ন মোরগ মুরগি নিয়ে গবেষণা করতেছিলেন, তখন উনারা দুই ধরনের জিন দেখতে পান। নর্মালি খেয়াল করো, লেগহর্নটা কিন্তু সাদা বলতেছি, খেয়াল করবা সাদা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই সাদা লেগহর্নে রঙিন কালারের একটা জিন থাকে। তার মানে সাদা লেগহর্ন তো তাহলে রঙিন হওয়ার কথা ছিল, যেহেতু রঙিন কালারের জিন থাকার কথা, তো কিন্তু এটার কালার কিন্তু সাদা। সো আমি যদি জিনিসটা একটু এভাবে দেখাই, আমি যদি একটু বলি, এই যে সাদা লেগহর্ন, এই সাদা লেগহর্নে কি দেখা গেছে? সাদা লেগহর্নে ওনারা দেখতে পাইছেন, সাদা লেগহর্নে রঙিন পালকের জন্য মানে এটা রঙিন হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাদা হয়ে গেছে। বাট এখানে দেখো সাদা হয়ে গেছে, রঙিন হওয়ার কথা ছিল, কারণ সাদা লেগহর্নে রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন পাওয়া গেছে। দেখো এখন প্রকট শব্দটা যখন আমরা ইউজ করি, তখন মেন্ডেল বলে ওইটাই প্রকাশ পাবে, মানে প্রকট জিন ভাই, তাহলে তো রঙিন হওয়ার কথাই ছিল। এরকম হয় না যে যেহেতু এটা প্রকট, তাহলে এটা তো প্রকাশ পাবেই ভাইয়া, এটা তো প্রকাশ পাবেই, তাহলে কেন এটা সাদা হয়েছে? এটা তো রঙিন হওয়ার দরকার ছিল। তাহলে রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন, তাহলে তো রঙিন হওয়ার দরকার ছিল ভাইয়া, কেন সাদা হইলো? এটা দেখাচ্ছি। আচ্ছা, যাই এটাকে আমরা বড় হাতে সি দিব, কারণ সি মানে কালারের সি, বড় হাতে সি, যেহেতু প্রকট। এখন মজার বিষয় হচ্ছে কেন এটা প্রকাশ পায় নাই? কারণ দেখো এটা তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিছে একটা জিন, নন অ্যালিলিক জিন। দেখো আমি লিখতেছি সাদা লেগহর্নে, এখানে আমি লিখতেছি রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিনকে বাধা দানকারী জিন। দ্যাট মিনস এই রঙিন কালারের প্রকট জিনটা প্রকাশ পাচ্ছে না কেন? কারণ আরেকটা নন অ্যালিলিক প্রকট জিন আছে, এখানে প্রকট লিখো, সরি, বাধা দানকারী প্রকট জিনের উপস্থিতি পাওয়া গেছে, যেটাকে আমরা প্রকাশ করব বড় হাতের আই দিয়ে। এখন জিজ্ঞেস করবো আই কেন? আই মানে ইনহিবিটর, মনে রাখবে ইংরেজিতে ইনহিবিটর মানেই বাধা দেওয়া, তাই ইনহিবিটর আই, বড় হাতের আই। এই প্রকট নন অ্যালিলিক ইনহিবিটর জিন থাকার কারণেই এটা প্রকাশ পায় নাই, ফলে এই সাদা লেগহর্ন আর রঙিন হইতে পারলো না, সে সাদাই থেকে গেল। মজা না ব্যাপারটা? তাহলে জিনিসটা কি মজা না? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দোনোটাই প্রকট। খেয়াল করবা, এটাও প্রকট জিন, এটাও বাধাদানকারী প্রকট জিন। তার মানে এই প্রকট জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে এই প্রকট জিনের কারণে, এবং এটা নন অ্যালিলিক। এটা কি? নন অ্যালিলিক। এইবার আমরা এরকম সাদা লেগহর্ন একটা নিব, আরেকটা নিব সাদা ওয়াইন ডট। দেখো আমি কিন্তু লেগহর্নে এটা পাওয়ার কথা বলছি, ওয়াইন ডট না। ওয়াইন ডট আরেক প্রজাতির বা আরেক ধরনের। ওখানে আমরা এরকম রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিনও পাবো না, বাধাদানকারী প্রকট জিনও পাবো না, এটা শুধু লেগহর্নে আমরা পাবো। কিন্তু আমি এখন নিব একটা ওয়াইন ডট, এটা আরেক প্রজাতির, আরেক ধরনের মোরগ মুরগি, ওখানে আমরা এরকম পাবো না।
ওখানে আমরা প্রকট সিও পাবো না, আমরা প্রকট আইও পাবো না। তো এখন আমরা যদি মেন্ডেলের ইয়ার মতো ক্রস করাই, মানে একটা প্যারেন্ট নিই, ধরো না এখানে আমরা পোলা নিলাম বিশুদ্ধ সাদা লেঘর্ন, পোলা নিলাম বিশুদ্ধ সাদা লেঘর্ন, বিশুদ্ধ সাদা লেঘর্ন, এটার সাথে আমরা ক্রস করাবো একটা মেয়ে বিশুদ্ধ সাদা ওয়াইন ডট। আমি বারবার বলতেছি ওয়াইন ডটে কিন্তু আমরা এরকম দেখবো না, মানে ওয়াইন ডটে আমরা কোনো প্রকট সিও দেখবো না, প্রকট আইও দেখবো না। তাহলে বলো তো এটা কি হবে জিনোটাইপ? এটা জিনোটাইপ কি হবে? বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই। যেহেতু আমরা বিশুদ্ধ বলছি তাহলে সবগুলা সেম নিতে হবে, প্রকট সি, প্রকট সি, প্রকট আই, প্রকট আই। আর আমি বলছি ওয়াইন ডটে যেহেতু আমরা এই প্রকট সি, প্রকট আই পাবো না, তাহলে আমরা এখানে পাবো ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। যেহেতু আমরা বিশুদ্ধ বলছি তাই সবগুলা সেম নিছি। ওয়াইন ডটে তো প্রকট জিন নাই, তাই ছোট প্রচ্ছন্ন জিন দিছি। আর লেঘর্নে তো প্রকট জিনও আছে, আবার বাধাদান গাড়ি প্রকট জিন দোনোটাই আছে, তাই এরকম দিছি। এখন এদের মধ্যে যদি আমরা ক্রস করাই, এদের মধ্যে যদি ভাইয়া ক্রস করাই, এদের গ্যামেট দুই ধরনের হবে, একটা হচ্ছে বড় হাতের সি, বড় হাতের আই, আর এটা হচ্ছে বড় হাতের সি, বড় হাতের আই। এখানে হবে ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। তুমি যদি F1 বংশধর দেখো, এটার সাথে যদি এটা মিলাও, মানে সেমই হবে, তাহলে এটা হবে বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। এখন তোমরা আমাদেরকে বলতে হবে ভাইয়া এটা তো শঙ্কর বুঝাই যাচ্ছে, এটা হচ্ছে কি শঙ্কর। এখন এটার কালার কি হবে? আমি বারবার বলতেছি কালার কি হবে। দেখো, রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন আছে, যেহেতু এটা প্রকট আইবেস্টিস, ভালোভাবে খেয়াল করবা, রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন আছে, তাহলে এটার কালার তো রঙিন হওয়ার কথা ছিল। এখন দেখতে হবে এখানে যে বাধাদানকারী জিন আছে সেটা প্রকট আছে কিনা। যদি প্রকট জিন প্রকট থাকে তাহলে খাইছে, এটা রঙিন হইতে পারবে না। আর যদি এটা প্রকট না থাকে তখনই এটা রঙিন হইতে পারবে, কারণ এখানে খেলা কিসের সাথে? প্রকটের সাথে প্রকটের খেলা, প্রকটের সাথে এটাও প্রকটের খেলা। এই প্রকটের সাথে এই প্রকটের খেলায় এই প্রকট পরাজিত হবে, কারণ এই ইনহিবিটর প্রকট থাকার কারণে এ তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, মানে এটা রঙিন হইতে পারবে না। তো রঙিন হইতে না পারার কারণে এটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। তাহলে দেখছো, সি থাকা সত্ত্বেও, প্রকট থাকা সত্ত্বেও এই প্রকট ইনহিবিটরের কারণে এটা প্রকাশিত হয়নি, তাই এটা সাদা হয়ে গেছে। সো তুমি সবসময় খেয়াল করবা, বড় হাতে সি থাকলে তো রঙিন হওয়ার কথা। এখন বড় হাতে সি থাকলে যে রঙিন হবে তা কোনো ভিত্তি নেই, বিকজ আমাকে দেখতে হবে এখানে যে আরেকটা প্রকট জিন আছে এটা প্রকট আছে কিনা, বাধাদানকারী জিনটা প্রকট কিনা। আমি দেখতেছি বাধাদানকারী জিন প্রকট, তাই কাম সারছে, এ তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, ফলে রঙিন হইতে পারবে না। রঙিন না হলে কি হবে? সাদাই হবে। এখন আমরা রেশিও বের করার পালা। এখন আমরা এরকম আমরা দুইটা এরকম নিব, আমরা দুইটা এরকম নিব, দুইটা সাদাওয়ালা এরকম নিব, সাদা মোরগ মুরগি নিব, একটা নিব সাদা সাদা মোরগ, শঙ্কর সাদা মোরগ, আর একটা এখানেও সেম শঙ্কর, কারণ আমাদের ইয়া বাইর করতে হবে না, শঙ্কর সাদা মুরগি। এরকম নিব, হ্যাঁ শঙ্কর নিচ্ছে কিন্তু খেয়াল করবা, শঙ্কর। তাহলে সি সি আই আই, সি সি আই আই। এইবারে যদি আমরা একটা এরকম আবার যদি চার্ট করি, এরকম আবার যদি ভাইয়া চার্ট করি, তাহলে তোমরা বলো এখান থেকে আমরা কয় ধরনের গ্যামেট তৈরি করতে হবে? 4 ধরনের। এ সি এর সাথে এ বড় হাতের আই একবার, এ সি এর সাথে ছোট হাতের আই একবার, এই ছোট হাতের সি এর সাথে বড় হাতের আই, এই ছোট হাতের সি এর সাথে ছোট হাতের আই। তো সেম ভাবে এখানে করো,
ক্রস করালে দেখো এরকম হবে সি সি আই আই, সি সি আই আই, সি সি আই আই, সি সি আই আই। তারপর এখানে দেখো সি সি আই আই। ওকে, তোমরা করে যাও, একটু ফোকাস করবা এখানে ভালো করে, কারণ এখানে তোমরা অনেক ভুল করতে পারো। এই যে এখানে আমি ভুল করে বলছি এখানে, আচ্ছা না ঠিকই লিখছি, সি সি ঠিক আছে। এই দেখো এগুলো কালার নির্ধারণে তোমাদের সমস্যা হতে পারে। আমি বারবার বলছি কালার কিভাবে নির্ধারণ করবা। প্রথমে দেখো এখানে প্রকট সি আছে, ভালো কথা, তাহলে রঙিন হওয়ার কথা, কিন্তু দেখতে হবে এখানে যে বাধাদানকারী জিন আছে সেটা প্রকট কিনা। যদি প্রকট থাকে তাহলে এটা প্রকাশ করতে পারবে না, তার মানে এটা প্রকাশ করতে পারতেছে না, কারণ এখানে বাধাদানকারী জিনটা হচ্ছে প্রকট, তাই এটা নিঃসন্দেহে লিখে দিতে পারো এটা সাদা হবে। ঠিক সেমভাবে দেখো এখানে সি আছে, ভালো কথা, বাট এখানে বাধাদানকারী জিন প্রকট হওয়াতে এটাও প্রকাশ করতে পারবে না, তাই এটা সাদা হবে। সেমভাবে এখানেও কি হবে, সাদা। সেমভাবে এটাও কি সাদা, দেখো সেমভাবে এটাও কিন্তু কি হবে, সাদা। এখন দেখো এখানে মজার বিষয়, দেখো এখানে প্রকট জিন আছে, ভালো কথা, প্রকট সি আছে, ভালো কথা, কিন্তু এখানে বাধাদানকারী জিনটা দেখো প্রকট না, প্রচ্ছন্ন। তা আমি বলছি যদি প্রচ্ছন্ন থাকে তাহলে এটাকে বাধা দিতে পারবে না, তো এটাকে বাধা দিতে না পারার কারণে এই সিটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, মানে এটা রঙিন হবে, দ্যাট মিনস এটা রঙিন হবে। দেখো বাধাদানকারী জিনটা প্রকট না থাকাতে এটা রঙিন হয়ে গেছে, এখানে বাধাদানকারী জিনটা প্রকট থাকাতে এটা রঙিন হতে পারবে না, সাদা। এখানে বাধাদানকারী জিনটা প্রচ্ছন্ন হওয়াতে আর এটা প্রকট থাকাতে এটা রঙিন হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে প্রকট থাকা সত্ত্বেও এখানে এটা প্রকট থাকাতে এটা সাদা। এখানে বাধাদানকারী জিনটা কি অবস্থায় আছে, প্রচ্ছন্ন, বাধা দিতে পারতেছে না, আর এটা প্রকট, তাই রঙিন। এইখানে একটু দেখো, এখানে ছোট হাতের সি। এখন তুমি আমাকে বলো রঙিন হওয়ার তো দরকার নাই, রঙ হইতে পারবে না, কারণ রঙিন হওয়ার জন্য জিনটা প্রচ্ছন্ন, আর এটা প্রকট হোক বা প্রচ্ছন্ন হোক এটাই তো প্রকট নাই, তো এটা সাদা। এখন এখানে দেখো এটাও প্রচ্ছন্ন, এটাও প্রচ্ছন্ন, তার মানে প্রকট জিনটা যদি বড় হাতের সি, ছোট হাতের সি যেহেতু, তাই এখানে তো রঙিন হওয়া কোনো হবেই না, তো এটা কি হবে, সাদা। তাহলে দেখো রঙিন কয়টা, সাদা কয়টা, রঙিন কয়টা, সাদা কয়টা, দেখো হিসাব করো, সাদা কয়টা, রঙিন কয়টা, হিসাব করো। সাদা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা সাদা, বাকি আছে কত, 7টা হচ্ছে রঙিন। দেখো মিলছে কিনা, দেখো তো একটু মিলছে কিনা, দেখো তো তোমরা একটু দেখো তো এটা মিলছে কিনা। সরি, সাদা তো 13টা, রঙিন হচ্ছে 3টা, 13:3, তার মানে প্রকট এপিস্টেডিস হচ্ছে 13:3। এখন ঠিক আছে কিনা একটু দেখো তো, রঙিন 3টা, 1 2 3, বাকি সবগুলো তো সাদা, তাই না? রঙিন 3টা না, বাকি সবগুলো হচ্ছে কি, সাদা। এখানে আমি কালারগুলো লিখিনি তো, তাই একটু ভুল হয়েছে। এখানে আমরা এটাও কি হবে, এটা হবে সাদা, এটাও হবে সাদা,
এটাও হবে সাদা, কারণ এখানে কোনো প্রকট সি নেই। প্রকট সি না থাকলে রঙিন কেমন হবে? এখানেও প্রকট সি নেই, তাই এটাও কি হবে? সাদা। তাই এটা হবে 13:3। তাই মিলতেছিল না, কারণ এটা আমি করিনি। তাহলে দেখো প্রকট সি না থাকাতে এটা সাদা হয়েছে, প্রকট সি না থাকাতে সাদা হয়েছে। প্রকট সি এখানে বড় হাতে সি থাকলেও হবে না, কারণ এখানে বড় হাতের আই আছে বিধায় সাদা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছো কিনা? তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? প্রকট এপিস্টেটিস যে 13:3 হবে, প্রকট এপিস্টেটিস যে 13:3 হবে, এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা প্রকট এপিস্টেটিসটা মুছে দিচ্ছি। এখন আমাদের লাগবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস এটা একদম সোজা, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিসের রেশিও কিন্তু 13:13 হবে না, এটা হবে 9:7। এখন দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত মানে হচ্ছে দুই, এই শব্দটা একটু জাস্ট লিখে রাখো। তার মানে দুইটা জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, তখনই আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তার মানে এখানে নামে বোঝা যাচ্ছে দ্বৈত মানে দুই, প্রচ্ছন্ন মানে প্রচ্ছন্ন। তার মানে দুইটা জিন যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তাহলে ওই জিনগুলা আরেকটা জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। ব্যাপারটা বইয়ের মতো না লিখে আমি আমার ভাষায় লিখবো, তাহলে তুমি একেবারে ক্লিয়ার বুঝে যাবা। আমার ভাষাটা তোমরা লিখো এভাবে, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত। আমার ভাষাটা লিখো, বইয়ের ভাষা লিখার দরকার নেই, আমার ভাষাটা লিখো। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুই জোড়া, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুই জোড়া জিনের মধ্যে, আমার মতো করে লিখো তাহলে তোমরা বুঝে যাবা। দুই জোড়া জিনের মধ্যে যদি যদি কমপক্ষে এক জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, আমার ভাষায় লিখো, বইয়ের মতো লিখতে হবে না। ভিন্ন ভিন্ন লোকাল আছে, দুই জোড়া জিনের মধ্যে যদি কমপক্ষে এক জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন অপর জোড়া জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অপর জোড়া জিনটি তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। এটাই হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। দেখো দ্বৈত মানে দুই, তার মানে দুইটা প্রচ্ছন্ন অবস্থা থাকে। তোমরা কি জানো এক জোড়া মানে দুই না? এক জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় আছে, তাহলে এক জোড়া মানে দুই না? তাহলে দুইটা জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে বিধায় এটাকে বলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। নাম দেখে বোঝা যাবে, দ্বৈত মানে দুই, তার মানে দুইটা জিন কি প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। তাহলে দেখো এক জোড়া মানে হচ্ছে দুইটা অবস্থা আর কি। দুইটা জিন যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তাহলে অপর জোড়াটি অটোমেটিক তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এটাই হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। এটার উদাহরণটা ভাইয়া বলতেছি, এটার উদাহরণটা মানুষেই দেখা যায়। সেটা হচ্ছে, তোমরা জানো মুখ বধির কারা বা কাদেরকে বলে কি জানো? ইংরেজিতে মুখ, এই মুখ মানে আমাদের ফেস না, বানানটা দেখো ভালো করে। এই মুখ মানে বুঝাতে চাচ্ছে যে কথা বলতে পারে না। দ্যাট মিনস আমরা এটাকে বলি মিউট, কথা বলতে পারে না। হ্যাঁ, আমরা টুট শব্দ বলি না, টুট, হ্যাঁ মিউট আর কি। আর মুখ শব্দটা মানে হচ্ছে মিউট, আর বধির মানে কানে শোনে না। কানে না শুনলে তাদেরকে আমরা কি বলি? ডিফ, কানে শোনে না। তাহলে মুখ বধির, এই মুখ মানে হচ্ছে, এই মুখ
আর এটা হচ্ছে কি বধির। এই মুখ মানে হচ্ছে মিউট আর বধির মানে হচ্ছে ডিফ। বধির মানে হচ্ছে কি ডিফ। এই মুখ বধির মানে হচ্ছে বাক প্রতিবন্ধিতা, ঠিক আছে, বাক শ্রবণ প্রতিবন্ধকতা। বাক শ্রবণ, বাক মানে কথা বলার, যেটা আমরা ভাষা বলি বাক, আর একটা শ্রবণ মানে শোনা। তাহলে বাক শ্রবণ প্রতিবন্ধকতাকে বলা হয় মুখ বধিরতা। বধিরতা এটা একটা জন্মগত রোগ এবং বংশগত রোগ বলতে পারো। এই মুখ বধিরতাটা মূলত কানে শোনে না এবং কথা বলতে পারে না, বোবা এবং আবার কানেও শোনে না, হিউজ একটা প্রবলেম। সো এই প্রবলেমটা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিটাইটিসের কারণে হয়। এখন তোমরা জানো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী কয় জোড়া জিন লাগে? দ্বিতীয় সূত্র কয় জোড়া জিন আমরা হিসাব করি? 2 জোড়া। এখানে আমি কয় জোড়া বলছি দেখো, 2 জোড়া। তো 2 জোড়ার মধ্যে এই ডি দিয়ে আমরা 1 জোড়া দেখাবো, ঠিক আছে, ডি দিয়ে আমরা কি দেখাবো? 1 জোড়া দেখাবো। আর একটা হচ্ছে ই দিয়ে আমরা আরেক জোড়া দেখাবো। ই দিয়ে, ই মানে হচ্ছে ইয়ার, ইয়ার ইয়ার মানে কান, কান। ডি দিয়ে ডিফ, ই দিয়ে হচ্ছে কি কান। বুঝে গেছে? তো আমি দেখাচ্ছি ব্যাপারটা এরকম, ব্যাপারটা আমি দেখাচ্ছি, এই দেখো, সেটা হচ্ছে মুখ বধির কখন হবে? কেউ মুখ বধির কখন হবে? কখন তুমি মুখ বধির হবা বা কেউ হবে জন্মগতভাবে? সেটা হচ্ছে এই লাইনটাকেই তোমরা এখানে আনবা। এই লাইনটা 2 জোড়া জিনের মধ্যে যদি কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, এই লাইনটা দেখো, আমি 2 জোড়া জিন দিচ্ছি, দেখো এটা যদি মুখ বধির পাওয়া যায় কিনা। একটা হচ্ছে ছোট হাতের ডি, ছোট হাতের ডি, একটা হচ্ছে বড় হাতের ই, বড় হাতের ই। তুমি দেখো এখানে 2 জোড়া জিন লিখলাম, ভিন্ন ভিন্ন লোক আছে। দেখো এই ডি আর এই ই কি সেম লোক আছে? হবে হবে তো না। এই ডি আর এই ডি সেম লোক আছে না। এই ডি সেম লোক আছে হয়, এই ই সেম লোক আছে, কিন্তু এই ডি আর ই কি সেম লোক আছে? হয় না। তাহলে ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থিত 2 জোড়া জিনের মধ্যে কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকলে, দেখো এই দোনোটা হচ্ছে প্রকট, এই দোনোটা হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন না, এই হবে মুখ বধির। আচ্ছা দেখো তো এভাবে মুখ বধির হয় কিনা, অথবা এটাকেও মুখ বধির বলা যায় কিনা। 2 জোড়া জিনের মধ্যে কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় আছে। 2 জোড়া জিনের মধ্যে কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় আছে, তাহলে এও মুখ বধির। আচ্ছা এভাবেও মুখ বধির কিনা দেখো তো। কমপক্ষে 2 জোড়া জিনের মধ্যে কমপক্ষে 1 জোড়া জিন, কমপক্ষে 1 জোড়া জিন আছে, কমপক্ষে 1 জোড়া নিছে, আমি কমপক্ষে বলছি, মানে দোনো জোড়াই প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, তাও মুখ বধির হবে। কারণ আমি এখানে শব্দ একটা ইউজ করছি, কমপক্ষে 1 জোড়া জিন থাকলেই হয়েছে। অনেকে এই জায়গায় এসে কনফিউজ হয়ে যাবে যে ভাই এ কি মুখ বধির হবে? কারণ ভাই এখানে কমপক্ষে শব্দটা ইউজ করছি, দেখো 2 জোড়ার মধ্যে কমপক্ষে 1 জোড়া প্রচ্ছন্ন থাকলেই হয়েছে। 2 জোড়া থাকলে 2 জোড়া, 1 জোড়া থাকলে 1 জোড়া, কমপক্ষে 1 জোড়া থাকতে হবে। তাহলে এই কমপক্ষে 1 জোড়া আছে না, এও মুখ বধির। তাহলে এরকম হলেও মুখ বধির, এরকম হলেও মুখ বধির, এরকম হলেও মুখ বধির। তার মানে শুধু তুমি দেখবা 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থা আছে কিনা, তাইলে মুখ বধির। এটাই হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। মানে দ্বৈত মানে 2, প্রচ্ছন্ন মানে প্রচ্ছন্ন, মানে 2টা জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, 2টা জিন প্রচ্ছন্ন অবস্থা 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 থাকে। এটাই হচ্ছে সমস্যা। এখন পরীক্ষায় আসতে পারে একজন মুখ বধির পুরুষের সাথে যদি একজন মুখ বধির, তোমাদের আরেকটা ক্লাস আছে না, আচ্ছা আমি এটা শেষ করে দিচ্ছি। একজন মুখ বধির পুরুষের সাথে আরেকজন মুখ বধির স্ত্রীর বিয়ে হলে তাদের সন্তান কি স্বাভাবিক হবে নাকি হবে না, এটা তোমাদেরকে 3 নম্বরে আসতে পারে। তো আমরা দেখি একজন মুখ বধিরের সাথে আরেকজন মুখ বধিরের যদি বিয়ে হয়, একজন মুখ বধিরের সাথে, এটা হচ্ছে ছেলে মুখ বধির আর এটা হচ্ছে মেয়ে মুখ বধির। দেখি তো 2 জন মা বাবা যদি দুজনই মুখ বধির হয়, তার সন্তানগুলা স্বাভাবিক হবে কিনা। তাহলে এই মুখ বধির যে কোনো 1 জোড়া আমরা কি দিলাম, যে কোনো 1 জোড়া আমরা প্রচ্ছন্ন অবস্থা দিলাম, তাই মুখ বধির হবে।
এখানে এটা দিলে এখানে সেম দিব না, এখানে আমরা দিব এভাবে, এখানে বড় হাতের ডি ছোট হাতের সেম দিবা না। এখানে যদি দোনোটা এভাবে দাও ওখানে ইটা দিবা, এখানে যদি ডিটা প্রচ্ছন্ন দাও এখানে ইটা প্রচ্ছন্ন দিবা, কারণ সবার জিনোটাইপ সেম হবে তা তো না। এখন এখানের মধ্যে আমরা দুই ধরনের গ্যামেট পাবো, এই যে গ্যামেট, এই গ্যামেট, এখানেও সেম এরকম গ্যামেট পাবো। এখন প্রথম বংশধরে তুমি যেভাবে মিলাও না কেন দেখবা এরকম আসতেছে সবগুলা 100%। এখন তোমাকে বলতে হবে এই সন্তানগুলা মুখ বধির হবে না স্বাভাবিক হবে। বাবাও মুখ বধির, মাও মুখ বধির, তার সন্তানগুলো মুখ বধির হবে কিনা। আমি জানার সিস্টেমটা কি বলছি, 2 জোড়া জিনের মধ্যে কমপক্ষে 1 জোড়া জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে। তুমি দেখো 2 জোড়া জিনের মধ্যে 1 জোড়াও কি আমি প্রচ্ছন্ন পাইছি, এখানে 1 জোড়াও কি প্রচ্ছন্ন আছে নাই, তাহলে এ কি মুখ বধির হবে না। মনে রাখবা এরা সবাই স্বাভাবিক। তার মানে একজন মুখ বধিরের সাথে যদি পুরুষ মুখ বধির থাকে, মহিলা মুখ বধির বিয়ে, তাদের কোনো সন্তানই মুখ বধির হবে না, সবাই স্বাভাবিক হবে। তাহলে এরকম একটা ট্রেন্ড থাকতে পারে না, বা ধরো গ্রামাঞ্চলে যারা জেনেটিক্স জানে না তারা কি বলবে, এই মুখ বধিরের সাথে মুখ বধির বিয়ে না দিস, বিয়ে দিলে কি হইব, তো এটা ফোয়া মাইও কি হইব, মুখ বধির হইব, এরকম বলবে। মানে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন ওই মুখ বধিরের সাথে একজন মুখ বধির বিয়ে দিও না, ওদের সবগুলো সন্তানই কি হবে, মুখ বধির হবে। যে জেনেটিক্স জানে সে কখনো বলবে না যে না ওর সন্তানগুলো মুখ বধির হবে, ওর সন্তানগুলো স্বাভাবিক হবে। তুমি জেনেটিক্স জানো, আমি জেনেটিক্স জানি, কমার্সের পোলাপান হয়তো বলতে পারে, জানি না, আর্টসের পোলাপান হয়তো বলতে পারে, বাট সায়েন্সের পোলাপান তো বলার দরকার। তোমরা যদি বলো তাহলে তো শেষ, পড়ালেখা সব শেষ। কি শিখছো জেনেটিক্স কি শিখছো তোমরা, যে এরকম কিছু বলে থাকো আর কি। এটাই হচ্ছে কথা। পরবর্তীতে এটা রেশিও 9:7 কিভাবে বের করবে এটা তোমাদেরকে আমি বাড়ি কাজ দিছি, মানে একদম সোজা। এরকম একটা ছেলে নিবা, এরকম স্বাভাবিক নিবা, এরকম স্বাভাবিক নিবা, শঙ্কর স্বাভাবিক, এই স্বাভাবিকটা কি শঙ্কর, মানে এটা নিবা আর কি, এরকম নিবা। হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি, এরকম নিবা, এখানেও মুখ বধির হবে না, স্বাভাবিক নিবা, কারণ 9:7 রেশিও আনার জন্য আর কি। স্বাভাবিক নিবা, আবার তবে স্বাভাবিকটা কিন্তু বিশুদ্ধ নাকি না, শঙ্কর মানে কি এখনো বুঝাইতে হবে না, এগুলা কি হোমোজাইগাস হেটারোজাইগাস, এগুলা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস। এরকম নিবা, নিয়ে এই রেশিওটা আনবা। হ্যাঁ এটা তোমাদের বাড়ি কাজ। এখান থেকে কয়টা গ্যামেট পাবা, 4টা। দেখো মিলাচ্ছি, প্রথমে বড় হাতের ডি এর সাথে বড় হাতের ই, বড় হাতের ডি এর সাথে ছোট হাতের ই, বড় হাতের ডি এর সাথে বড় হাতের ডি, কি করলাম, বড় হাতের ডি এর সাথে হ্যাঁ সরি, ছোট হাতের ই এর সাথে কি করলাম, এখানে যদি আমি একটু ভুল করে থাকি তোমরা এটা একটু ক্লিয়ার করবা। হ্যাঁ ওখানে যদি আমি ভুল করে থাকি, এখানে এভাবে ডি হবে, ই হবে, আমি ভুলে ডি এর সাথে হয়তো ই দিয়ে দিয়েছি, তোমরা এটা আমার মতো এই ভুলটা করতে পারবে না। এরকম 4টা গ্যামেট তৈরি হবে, তারপর ক্রস করাবা, ক্রস করাই দেখবা রেশিও 9:7, রেশিও আসবে কি 9:7, রেশিও আসবে কি 9:7। এটা তোমরা করবা বাসায়, চেকার বোর্ড দিয়ে করে দেখবা রেশিও 9:7 আসবে, মানে স্বাভাবিক ইস্টু মুখ বধির। ঠিক আছে, তাহলে বলো এই দ্বৈত প্রচ্ছন্ন এপিসিডিস বুঝছো কিনা। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, দ্বৈত প্রচ্ছন্ন এপিসিডিস থেকে প্রশ্ন আসবে, তারপর প্রকট এপিসিডিস সাদা লেখনের যেটা পড়েছে এখান থেকে প্রশ্ন আসবে। আর একটা হচ্ছে তোমার পরিপূরক জিন থেকে, মানে বিশুদ্ধ যে মিষ্টি যে মোটর, ওখান থেকে প্রশ্ন আসবে। তোমরা বলো এতটুকু পারবে কিনা, যদি পারো আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি, যদি পারো তোমরা সবাই কমেন্ট করো, আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী ক্লাসে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
Look.